তুই শুধু আমার বউ অনু, তুই অন্য কাউকে কবুল বলে বিয়ে কেন? বিয়ের কথা ভাবলেও আমি তোকে খুন করব। এই পুরো বিয়ের আসরকে রণক্ষেত্রে পরিণত করব আমি। বলেই কাব্য বিয়ের আসর থেকে অনুলেখাকে টেনে নিয়ে যায় নিজের সাথে। অনুলেখা কাব্যের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু কাব্যর বলিষ্ঠ দেহের কাছে সে কিছুই না। কাব্য অনুলেখার হাত চেপে ধরে হাঁটছে। অনুলেখার পুরো পরিবার এসে তার সামনে দাঁড়ায়। কাব্য সেদিকে বিরক্তি নয়নে তাকিয়ে বলল, তোমরা জানো আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না, তাই শুধু শুধু আমার সাথে লাগতে এসো না বলে দিলাম। অনুলেখার মা কিছু বলবে তার আগেই বিয়ের শেরওয়ানি পরিয়ে তো সাইফ এগিয়ে এসে বলল। সুন্দর করে বলছি অনুলেখার হাত ছেড়ে দিন। সাইফের কথা শুনে কাব্য হো হো করে হাসতে হাসতে বলল, আমি কি তোকে খারাপভাবে কথা বলতে নিষেধ করেছি নাকি? আর আমি অনুর হাত ধরেছি কি ছাড়ার জন্য? তুই বোধহয় আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি। সাইফের শান্ত কণ্ঠে শোধালো, আপনাকে অনুলেখার হাত ছাড়তে বলছে। সে এখন আমার হবু বউ, তাকে এভাবে স্পর্শ করার অধিকার আপনার নেই। সাইফের কথা শেষ হতে কাব্য রেগে সাইফের শেরওয়ানির কলার চেপে ধরে বলল, অনু আমার বউ, ওকে আমি টাচ করব নাকি অন্য কিছু করব সেসব কি তোর থেকে শিখতে হবে আমার? পুরো বিয়ে বাড়ি নিস্তব্ধ। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য আর সাইফের দ্বন্দ্ব দেখতে ব্যস্ত। কারো মাথায় নেই যে তাদের উচিত ওদেরকে থামানো। ওদের সবার মাঝখানে অনুলেখা ফেঁসে গেছে। সে কোনো মতেই কাব্যের হাতে বন্দী হতে চায় না। এই কাব্য নামক মানুষটা যে কতটা খারাপ তা অনুলেখা খুব ভালো করেই জানে। কাব্য সাহেবের সাথে ঝামেলা করতে ব্যস্ত। অনুলেখা এই সুযোগ কাজে লাগিয়ে আস্তে করে বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। অনুলেখা বাড়ি থেকে পালানোর বেশ খানিকক্ষণ পর কাব্য টের পেল তার সাথে যে অনুলেখা নেই। অনুলেখা নেই শুনে কাব্যর আগে গজগজ করছে। সে আর বাড়িতে এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। পরন্ত বিকেল। অনুলেখা দুহাতে তার পরনে থাকা ভারী লেহেঙ্গা ধরে প্রাণপণে ছুটছে, যেন একটু থামলেই কাব্য এসে তাকে ধরে ফেলবে। পায়ে হিল পরাতে অনুলেখা টাল সামলাতে না পেরে ধপাস করে মাটিতে গিয়ে পড়ে। এর মধ্যে কাব্য এসে দাঁড়ায় তার সামনে। পরনে তার ধূসর রঙের পাঞ্জাবি, শুভ্র মুখশ্রীতে স্টিম করা খোঁচা খোঁচা দাড়ি, ঘন চুলগুলো জেল দিয়ে স্ট্রেট করা। অনুলেখার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে দেখে যে কেউ প্রেমে পড়বে প্রথম দেখায়। কাব্য শান্ত নজরে অনুলেখার দিকে তাকিয়ে সে নিজের এক হাত বাড়িয়ে দেয় অনুলেখার দিকে। অনুলেখা ভয়ে জবুথবু হয়ে নিজেকে গুটিয়ে নেয়। তা দেখে কাব্য নিজেই অনুলেখাকে মাটি থেকে টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। চারদিকে অন্ধকার নেমে এসেছে। ঘুটঘুটে অন্ধকার পুরুষালী আলিঙ্গনে বাধা পড়ে ছটফট করছে অনুলেখা। তা দেখে কাব্য অনুলেখার চুলে মুখ গুজে বলল, বিয়ের 4 বছর পর বউকে নিজের কাছে পেয়েছি, একটু শান্তিতে জড়িয়ে ধরতে তো দিবি নাকি? আমাকে ছাড়ুন প্লিজ, আমার অস্বস্তি লাগছে। দরকার হলে কোনো রাস্তার ছেলের কাছে নিজেকে সঁপে দিব, তারপরে আপনার মতো মাস্তানের কাছে নিজেকে সঁপে দিতে পারবো না। অনুলেখার কথা শেষ হতেই তার গালে সজোরে একটা থাপ্পড় মারে কাব্য। সে অনুলেখার দুই বাহু চেপে ধরে বলল, খুব বড় হয়েছিস না, রাস্তার ছেলের কাছে যেতে পারবি, অথচ বিয়ে করা স্বামীর কাছে যাবি না? আর আমি কি তোকে জিজ্ঞেস করেছি যে তুই যেতে চাস কিনা আমার সাথে? জানতে চাইনি তো, তাই চুপচাপ চল আমার সাথে। বলেই কাব্য অনুলেখার হাত চেপে ধরে তাকে নিজের সাথে নিয়ে যায়। রাত প্রায় 11:30 বাজে। শিকদার বাড়ি আর চৌধুরী বাড়ির লোকজন আজ বহু বছর পর মুখোমুখি। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষে গিজগিজ করছে। তাদের মাঝখানে কাব্য অনুলেখার হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। অনুলেখা পারছে না এখান থেকে পালিয়ে যেতে। সে অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা নিমু শিকদার তাকে ইশারায় আশ্বাস দেয়। এতে অনুলেখার মন কিছুটা শান্ত হয়, কারণ তার মা যা বলে তাই হয়। তার মায়ের উপর কারো কথা বলার সাহস নেই। নিমু শিকদার নীরবতা ভেঙে বললেন, আমার মেয়েকে সসম্মানে আমার হাতে তুলে দিন মিস্টার চৌধুরী। আমি পুরনো শত্রুতাকে আবার নতুন করে জাগ্রত করতে যাচ্ছি না। কাব্যের বাবা রাশেদ চৌধুরী বললেন, তোর মেয়ে আমার বাড়ির পুত্রবধূ, আর বিয়ের পর মেয়েরা তার শ্বশুর বাড়িতেই থাকে,
পারিবারিক শত্রুতার জন্য তুই মেয়েকে আটকে রাখবি, তা তো হবে না। নিমু চৌধুরী বাড়ির ছোট মেয়ে আর শিকদার বাড়ির বড় বউ, এই হিসেবে তার দাপট বেশ। নিমু শিকদার তার ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে রেখেছেন সেই 14 বছর বয়সে। দুই পরিবারের সম্পর্ক তখন বেশ ভালো। দুই পরিবারের সম্মতিতেই কাব্য আর অনুলেখার বিয়ে পড়িয়ে রাখা হয়। কথা ছিল অনুলেখার প্রাপ্ত বয়স হলে তাকে অনুষ্ঠান করে নিজেদের বাড়ি নেবেন চৌধুরীরা। কিন্তু তার আগে নিমু শিকদারের সাথে তুমুল গন্ডগোল রাগে রাশেদ চৌধুরীর। সেই থেকেই তাদের দুই পরিবারে মুখ চাওয়াচাওয়ি বন্ধ। সবকিছু নিয়ে কাব্য এতদিন চুপ করে থাকলেও যখন শুনেছে অনুলেখাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে, তখন সে আর চুপ করে থাকতে পারল না। ছোটবেলার একটা ভুলের জন্য আমি আমার মেয়েকে এভাবে নরকে ঠেলে দিতে পারি না। আমার মেয়ের ভালো আমি বুঝবো। বলে তিনি কাব্যের দিকে এগিয়ে যায়। কাব্য অনুলেখার হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই তাকে কেউ এসে নিয়ে যাবে। এদিকে অনুলেখা ব্যথায় কুকড়ে ওঠে। কাব্য শান্ত কণ্ঠে বলল, ফুপিমণি, আমরা নিজেদের মধ্যের ঝামেলা মিটিয়ে নিলেই তো সব শেষ হয়ে যায়। তাহলে কিসের এত দ্বিধা আপনার? আপনার জিদের জন্য তো আমি আমার বউকে ছেড়ে দিতে পারি না, নাকি? নিমু শিকদার কাব্যর দিকে রাগে চোখে তাকিয়ে বলল, ভারী বেয়াদব ছেলে তো তুমি। বড়দের সামনে সেই তখন থেকে আমার বউ করেই যাচ্ছ। বলেই তিনি এসে অনুলেখার হাত চেপে ধরেন। কাব্য অনুলেখার হাত ধরে সে তাকে ছাড়াতে নারাজ। এতে অনুলেখা চেঁচিয়ে বলল, আমি থাকতে চাই না আপনার কাছে। আমি আমাদের বাড়ি যাব, ছাড়ুন আমাকে। অনুলেখার কথা শুনে নিমু শিকদারের ঠোঁট বাঁকা হাসি ফুটে ওঠে। তিনি বললেন, শুনেছে তো মেয়ের কথা, ছাড়ো এখন ওকে। পুরো ড্রয়িং রুম জুড়ে সবাই নীরব। তারা কাব্যের এরকম নীরব ভাব দেখে ভিতরে ভয় পেয়ে যায়। হঠাৎ কাব্য অনুলেখাকে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। এতে নিমু শিকদার বেশ ঘাবড়ে যায়। পরক্ষণে তিনি চেঁচিয়ে বলল, আমি পুলিশ নিয়ে আসবো বলছি। তোমাদের সকলকে গারদে ঢোকাবো আমি। আমার মেয়েকে তোমার থেকে মুক্তি করেই ছাড়বো আমি। নিমু শিকদারের কথা শুনে থেমে যায় কাব্য। সে পিছনে না ফিরেই বলল, পারলে মুক্ত করে দেখান। এদেশের কোনো আইনীয় শক্তি নেই আমার থেকে অনুকে আলাদা করার। বলেই কাব্য অনুলেখাকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। অনুলেখা ভয়ে কোনো কথা বলতে পারছে না, শুধু একটা কথাই ভেবে যাচ্ছে সে, কি হবে এখন। বদ্ধ রুম। অনুলেখা বিছানার একপাশে জড়সড় হয়ে বসে আছে, তার পাশে কাব্য বসে। সে অনুলেখার দিকেই তাকিয়ে। এতে অনুলেখা বেশ অস্বস্তিতে পড়ে। নীরবতা ভেঙে কাব্য বলল, এত ভয় পাচ্ছিস কেন? এখনো তো আমার খারাপ কোনো রূপ তোকে দেখাইনি। অনুলেখা চোখ তুলে তাকালো কাব্যের দিকে, কিন্তু মুখে কিছু বলল না। কাব্য ফের বলল, এই যে 4 বছর তুই তোর বাপের বাড়ি ছিলি, আমি তো কখনো তোকে বিরক্তই করিনি, কিন্তু তাই বলে তুই অন্য কাউকে বিয়ে করে নেওয়ার কথা ভাববি? অনুলেখা বলল, আমি আপনার মতো মাস্তানকে বিয়ে কেন, আপনার সাথে একই রুমে থাকতেও পারবো না। কাব্যের চাহনি শান্ত। সে গালে হাত দিয়ে বলল, আল্লাহ, তাই আমাকে তুই বিয়ে করতে পারবি না? কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে। আর শোন, তোকে আমার সাথে এক রুমে থাকতে হবে না, এক বিছানায় ঘুমাতে হবে। বলেই কাব্য মুচকি হাসে। কাব্যের কথা শুনে রাগে ফুটছে অনুলেখা। সে পারে না কাব্যকে খুন করে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু হায়, চাইলেই কি আর সবকিছু সম্ভব নাকি। আমি বাড়ি যাব। অনুলেখার কথা শুনে হঠাৎ রেগে যায় কাব্য। সে অনুলেখার দিকে এগিয়ে যেতে যেতে বলল, বাড়ি যাবি? অনুলেখা ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ। সত্যি বাড়ি যাবি? অনুলেখা কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে কাব্য অনুলেখার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। কাব্যের আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে যায় অনুলেখা। পরক্ষণে কি হচ্ছে বুঝতে পেরে অনুলেখা কাব্যর থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। খানিকক্ষণ পরে কাব্য অনুলেখাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, টেস্ট কিন্তু পারফেক্ট ছিল, একদম ভেজাল মুক্ত। বলতে বলতে কাব্য বেলকনিতে চলে যায়। কাব্য যেতে হাফ ছেড়ে বাঁচে অনুলেখা। সে কোনো মতে বিছানা থেকে নেমেই বাইরের দিকে ছুটে লাগায়। কাব্যদের বাড়ি 3 তলা। প্রথম তলায় কাব্যর বড় চাচ্চু থাকে, দ্বিতীয় তলায় তারা থাকে, আর উপর তলায় কাব্যের ছোট চাচ্চু থাকে। কাব্যদের যৌথ ফ্যামিলি। কাব্যর দাদুর ইচ্ছে ছিল তার ছেলেরা একই ছাদের তলায় বউ বাচ্চা নিয়ে মিলেমিশে থাকবে, তাই সবাই একই বাসায় থাকে। অনুলেখা রুম থেকে বের হতেই সে তার ছোট মামার মেয়ে ইথারের সামনে পড়ে।
ইথা অনুলেখাকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, কি মজা কি মজা, অনু আপু এখন আমাদের সবার সাথে থাকবে, যেমন করে ইলাপু, কাব্য ভাইয়া, হিয়াপু, নীলাপু, মিরাজ ভাইয়া, জায়ান ভাইয়ারা থাকে। বলেই ছোট্ট ইথা অনুলেখাকে জড়িয়ে ধরে। এতে অনুলেখা একটু বিরক্ত হয়, কারণ তার নানার বাড়ির কোনো কাজিনের সাথে ওর যোগাযোগ নেই, ভালো সম্পর্ক নেই। অনুলেখাই সবাইকে এড়িয়ে চলে, স্বয়ং তার মা বারণ করেছে বলে কথা। ছোট ইথা অনুলেখা চুপ করে থাকতে দেখে একটু ভাবুক নজরে অনুলেখাকে পর্যবেক্ষণ করে নেয়। হঠাৎ ইথা চিৎকার দিয়ে বলে ওঠে, এ মা, অনু আপু তোমার ঠোঁট কাটলো কিভাবে? ইস, ব্যথা পাচ্ছ? এর জন্যই তুমি আমার সাথে কথা বলছো না। দাঁড়াও, আমি এক্ষুনি কাকিমাকে বলছি। বলেই তা দৌড়াতে এলিতেই অনুলেখা খপ করে তার হাত ধরে ফেলল। সে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আরে ইথা, কিছু হয়নি আমার। তুমি কিন্তু খবরদার এসব মামা মামিকে বলবে না, না হলে কিন্তু তোমার অনুপু খুব রাগ করবে। অনুলেখার কথা শুনে ইথা বাধ্য মেয়ের মতো বলল। আচ্ছা, বলবো না। ছোট ইথার ছোট্ট কথাটি শুনে অনুলেখা হাঁপ ছেড়ে বাঁচল। সে আর দাঁড়িয়ে না থেকে নিজের মাকে খুঁজতে চলে যায়। অনুলেখার মা চলে গিয়েছেন নিজেদের বাসায়। যাওয়ার সময় হুমকি দিয়ে গেছেন তিনি তার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাবেই। অনুলেখা যখন জানতে পারলো তার মা চলে গেছে, তখন তার প্রচুর মন খারাপ হয়। সে ড্রয়িং রুমের একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কাব্যের মা কলি চৌধুরী খাবারের প্লেট নিয়ে অনুলেখার দিকে এগিয়ে আসে। তা দেখে অনুলেখা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কলি চৌধুরী এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে অনুলেখাকে ধরে নিজের রুমে নিয়ে যান। রুমে এসে কলি বেগম অনুলেখাকে বসতে বলেন। অনুলেখাও বাধ্য মেয়ের মতো বিছানায় একপাশে বসে। কলি বেগম খাবার মেখে অনুলেখার মুখের সামনে ধরে। অনুলেখা বলল, আমার ক্ষুধা নেই মামুনি, আমি বাড়ি যাব। কলি বেগম মৃদু হেসে বলল, পরে যেও, এখন হাঁ করো তো, মুখের সামনে খাবার দিলে মুখ ফিরে নিতে নেই মা। কলি বেগমের কথা শুনে তাকে আর না করতে পারলো না অনুলেখা। কলি বেগম অনুলেখাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর সে চুপচাপ খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে অনুলেখাকে নিয়ে এলার রুমে আসে কলি বেগম। এলার রুমে শুয়েছিল। কলি বেগমকে আসতে দেখে শোয়া থেকে উঠে বসে সে। কলি বেগম বলল, অনুলেখা, তুমি আপাতত তোমার ইলা আপুর সাথে থাকো। কলি বেগমের কথা শুনে তো অনুলেখা মহা খুশি। সে বিড়বিড় করে বলল, বাঁচলাম, মাস্তানটার সাথে এক রুমে থাকতে হবে না আমার। অনুলেখার কথা শুনে কলি চৌধুরী বলল, কিছু বললে অনুমা? না না না। অনুলেখাকে রেখে কলি চৌধুরী দোতলায় চলে যায়। এলা হলো কাব্যের বড় চাচ্চুর মেয়ে, তার সাথে থাকবে অনুলেখা। এলার সাথে মোটামুটি অনুলেখার ভাব আছে, তাই দুজনেই গল্পে মেতে উঠেছে ঘুম বাদ দিয়ে। গল্পের এক পর্যায়ে এলা বলল, কাব্য কি করেছে জানো অনু? কাব্যের নাম শুনেই অনুলেখার মুড খারাপ হয়ে যায়, তবুও ভদ্রতার ব্যাপারে নজর রেখে বলল, কি করেছে? ও যখন শুনেছে তোমার বিয়ে হইতাছে তখন সে কি কাণ্ড! এই গম্ভীর ছেলেকে এত ভেঙে পড়তে আমি জীবনে প্রথম দেখলাম। খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। শেষে আর কাউকে না মেনে সে একাই তোমাকে নিয়ে আসতে তোমাদের বাসায় চলে যায়। একদম সিনেমার মতো না? এলার কথা শুনে জোরপূর্বক হাসার চেষ্টা করে অনুলেখা বলল, হ্যাঁ, একদম সিনেমার মতো। এসব নানান গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে দুজন মিলে। সকালের স্নিগ্ধ আলো চোখে পড়তেই অনুলেখার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে বিছানা ছেড়ে উঠে না সে, অলস্য ভঙ্গিতেই শুয়ে আছে সে। হঠাৎ তার মনে পড়লো সে এখন নিজেদের বাড়ি নেই, অন্যদের বাড়িতে আছে, তাই এতক্ষণ ঘুমানো উচিত না। এসব সাত পাঁচ ভেবেই উঠে পড়লো সে। আড়মোড়া ভেঙে বেলকনিতে এসে দাঁড়ায় সে। বাইরে ঝকঝকে সোনালি রোদ্দুর ঝলমল করছে। অনুলেখার এলাদের বাসায় না থেকে দোতলায় চলে যায়। দোতলায় এসে কলিং বেল বাজাতে যেতেই দেখে সদর দরজা খোলায় আছে, তাই অনুলেখা বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করতে একজোড়া শীতল হাত এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। কাব্যের হঠাৎ এহেন কাজে ভয় পেয়ে যায় অনুলেখা। অনুলেখা কিছু বলবে তার আগে কাব্য বলল, জানিস বউ, রাতে ভালো করে ঘুম হয়নি আমার। বউ আমার বাড়িতে, কিন্তু তাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারছি না। এই দুঃখে কি ঘুম আসে নাকি রে বল? কাব্যের কথা শুনে মুখ ভেঙচিয়ে অন্যদিকে তাকায় অনুলেখা। তাদেরকে কাব্য ফের বলল, এই তুই ইটাকে নাকি বলেছিস আমি তোর ঠোঁট কেটে ফেলেছি? কাব্যের কথা শুনে হতভম্ব অনুলেখা। সে কি বলবে ভেবে পাচ্ছে না। শেষে কিনা এটা কাব্যকে এসে বলল। অনুলেখা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, কখন বললাম এসব? কাব্য ঠোঁটে দুষ্ট হাসি বজায় রেখে বলল, তুই নাকি আরো বলেছিস আমি সুন্দর করে কিস করতে পারি না।
আমি নাকি তোকে মাত্র একটা কিস করেছি? কাব্যের কথা শুনে রাগে ফুটছে অনুলেখা। সে চেঁচিয়ে বলল, মিথ্যে যে বলছেন তা তো বোঝাই যাচ্ছে। মিথ্যে বলছেন ঠিক আছে মানছি, তাতে ওটুকু বাচ্চাকে টানছেন কেন, নির্লজ্জ কোথাকার। কাব্য একাতে অনুলেখার কোমর জড়িয়ে ধরে। সে অনুলেখা কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি মিথ্যে বলেছি তা মানছি। এখন যে তুই আমাকে নির্লজ্জ বলেছিস তা কি প্রমাণ করে দিব নাকি? বউ বলেছে, এখন তো আমাকে নির্লজ্জ হতেই হয় দেখছি। ছাড়ুন বলছি। অনুলেখার কথা কানে নেয় না সে। সে অনুলেখাকে আরো নিজের কাছে টেনে নিয়ে এসে বলল, ছাড়ার জন্য ধরেছি। বলে কাব্য অনুলেখার কপালে কিস করে। তৌবা তৌবা, ভুল জায়গায় চলে এসেছি। হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনে কাব্য আর অনুলেখা দুজনেই চমকে ওঠে। কাব্য অনুলেখাকে ছেড়ে পিছন ফিরে তাকায়। এলা চোখ হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তাদেরকে কাব্য হিয়ালি কণ্ঠে বলল, ভুল জায়গায় চলে এসেছিস তো, দাঁড়িয়ে আছিস কেন? কাব্যের কথা শুনে এলা চোখ থেকে হাত সরিয়ে বলল। হে, তাই তো, চলে যাচ্ছি। বলে এলা চলে যেতে নিলেই অনুলেখা দৌড়ে এলার কাছে গিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ চলো যাই। বলেই অনুলেখা ইলার হাত চেপে ধরে তাকে কলি বেগমের রুমের দিকে নিয়ে যায়। আর কাব্যর আগে চোখে অনুলেখা চলে যাওয়ার পানে চেয়ে থাকে। সকাল প্রায় 9টা বাজে। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। হেল্ডিং হ্যান্ড এসে টেবিলে খাবার দিয়ে যায়। কলি বেগম সবার প্লেটে খাবার বেড়ে দেয়। অনুলেখার কাব্য বাদে সবাই নাস্তা করছে। কলি বেগম টেবিলে বসে কাব্য অনুলেখাকে ডাক দেয়। কলি বেগমের ডাক শুনেই অনুলেখা চলে আসে, কিন্তু কাব্য আসেনি। তাদেরকে কাব্যর বাবা রাশেদ চৌধুরী বলল, অনুমা, তোমার বরকে ডেকে আনো তো। আর রাশেদ চৌধুরীর কথা প্রথমে বুঝতে না পেরে অনুলেখা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। পরক্ষণে বুঝতে পেরে বলল। আচ্ছা। বলেই অনুলেখা নিরুপায় হয়ে কাব্যের রুমের দিকে হাঁটা ধরে। অনুলেখা রুমে এসে দেখে কাব্য রুমে নেই। সে মৃদুস্বরে ডাকলো, শুনছেন? কিন্তু কাব্যর কোনো সারা শব্দও নেই। তা দেখে কিন্তু কাব্যের কোনো সারা শব্দও নেই। তা দেখে হাফ ছেড়ে বাঁচে অনুলেখা। সে রুম থেকে চলে যেতে নিতেই ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে কাব্য। কাব্যকে দেখেই অনুলেখা জোরে চিৎকার দিয়ে অন্যদিকে ফিরে যায়। তা দেখে কাব্য টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে অনুলেখার দিকে এগিয়ে আসে। সে বলল, চিৎকার দিচ্ছিস কেন? আমি ভূত নাকি ভাল্লুক? অনুলেখা অন্যদিকে তাকিয়েই বলল, ভূত বা ভাল্লুক হলে তো তাদের জড়িয়ে ধরতাম। ছি, শাওয়ার নিয়ে টি শার্ট না পরেই টই টই করে রুমে চলে এসেছে। যাকে আপনাকে মামা ডাকছে খাবার খেতে। বলে অনুলেখা চলে যেতে নেয়, কিন্তু কাব্য অনুলেখার হাত ধরে ফেলে। সে অনুলেখাকে নিজের দিকে তাকিয়ে ফিরিয়ে বলল, কি আজব, চোখ খুলছিস না কেন? অনুলেখা চোখ বন্ধ রেখেই বলল, আপনার মতো অভদ্র লোকের দিকে তাকাই না আমি। ছাড়ুন আমাকে। সারাদিন আমাকে অ্যানাকোন্ডার মতো এত জড়িয়ে ধরেন কেন? অনুলেখার কথা শুনে হতভম্ব কাব্য। সে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে তুই সাপের সাথে তুলনা করছিস? অনুলেখা ছোটার জন্য ছটফট করছে। ছাড়ুন না আমাকে। মামুনি মামা আপনার জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। তারা কি ভাবছে বলুন তো? কাব্য অনুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাতে অনুলেখার কপালে চুলগুলো কানে গুজে দেয়। সে ফিসফিস করে বলল, ছাড়বো, এক শর্তে। মানবে? কাব্যের শান্ত কণ্ঠে বলা কথাগুলো শুনে অনুলেখার শরীরে শিহরণ বয়ে যায়। সে মৃদুস্বরে শুধালো, কি শর্ত? কাব্য আগের নেই ফিসফিস করে বলল, কিস চাই আমার, কিস দে, ছাড় পাবি। কাব্যের কথা শুনে হতভম্ব অনুলেখা। সে কাব্যের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে, কিন্তু কাব্যের বলিষ্ঠ দেহের কাছে সে কিছুই না। এদিকে কলি বেগম তাদের আবারও ডাক দেয়। তা দেখে কাব্য বাঁকা হেসে বলল, আম্মুকে বলবো আমি এখন বউকে নিয়ে ব্যস্ত আছি, নাকি কিস করবি? অনুলেখা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। হঠাৎ অনুলেখা এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড করে বসে। কাব্য অনুলেখার তুলনায় অনেকটা লম্বা, তাই অনুলেখা কাব্যের পায়ের উপর ভর করে তার গালে নিজের ওষ্ঠধর ছুঁয়ে দেয়। অনুলেখার কাজে থমকে যায় কাব্য। অনুলেখা কিস করার সাথে সাথে আনমনে কাব্যের বাঁধন আলগা হয়ে যায়। সেই সুযোগে পালিয়ে যায় অনুলেখা। খাবার টেবিলে বসে আছে কাব্য, তার বাবা মা আর অনুলেখা। কাব্য আর অনুলেখা পাশাপাশি চেয়ারে বসে আছে। তখনকার ঘটনা মনে পড়তেই অনুলেখার গলা দিয়ে আর খাবার নামছে না। সে লজ্জায় রাগে আড়ষ্ট হয়ে যাচ্ছে। কাব্য তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সে অনুলেখা তার দিকে আর চোখে তাকিয়ে বুঝতে পেরেছে। নীরবতা ভেঙে রাশেদ চৌধুরী বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনের ব্যাপারে। আর রাশেদ চৌধুরীর কথা শুনে
অনুলেখার কাব্য দুজনেই তার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকায়। রাশেদ চৌধুরী ফের বলল, সেই 4 বছর আগে তোমাদের বিয়ে হয়েছে, তাই আমি চাচ্ছি ঘরোয়াভাবে তোমাদের আবার বিয়েটা হোক। পরে না হয় দুই পরিবারের ঝামেলা মিটে গেলে বড় করে অনুষ্ঠান হবে। আসলে অনেকেই কনফিউজড, কেউ বিশ্বাস করতে চায় না কাব্যর যে অনেক আগেই বিয়ে হয়ে গেছে। তাই আমি চাচ্ছি আপাতত আমার অফিসের কয়েকজন কলিগ আর 2-4 জন প্রতিবেশীদের নিয়ে ঘোরাভাবেই আবার তোমাদের বিয়ে দিতে। কি বলো তোমরা? রাশেদ চৌধুরীর কথা শুনে অনুলেখার গলা দিয়ে আর খাবার নামছে না। কাব্য শান্ত কণ্ঠে শুধালো, তোমরা যা ভালো মনে করো, অনু আমার থাকলেই হলো, বাকি সব চলেই গেলেও আমার কিছু যায় আসে না। কাব্যের হিয়ালি কণ্ঠে বলা কথাগুলো শুনে অনুলেখা তো আরো লজ্জায় পড়ে যায়। তার মনে মনে কাব্যকে হাজারখানেক গালি দেওয়া শেষ এসব নির্লজ্জ টাইপের কথাবার্তা বলার জন্য। রাশেদ চৌধুরী অনুলেখার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো অনুলেখা? অনুলেখা বেশ দ্বিধায় পড়ে যায়, কি জবাব দিবে। সে মিনমিন করে বলল, আমি আম্মুর বিরুদ্ধে গিয়ে কিছুই করতে চাই না। আম্মু যা বলবে তাই হবে। আম্মু যখন বলে গিয়েছে আমাকে এখান থেকে নিয়ে যাবে, তাহলে সেটা করেই ছাড়বে। তাই আমার বলার মতো কিছুই নেই এখানে। অনুলেখার কথা শুনে কাব্যর বাবা মা দুজনের ওই মুখ চুপসে যায়। কাব্যর আগে ফুটছে। সে খাবারের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, তোর মাকে বলিস পারলে আমার কাছ থেকে আমার অনুকে কেড়ে নিতে। দেখে নিব তোর মায়ের কতটুকু ক্ষমতা। অনুলেখার চাহনি শান্ত, নির্জীব কণ্ঠে জবাব দেয় সে, যেখানে আমারই আপনার কাছে থাকার ইচ্ছে নেই, সেখানে আপনি কি জোর করে রাখবেন আমায়? আমার মাথায় যদি পিস্তল ধরে বলা হয় তুই কাব্য চৌধুরীকে মেনে নে, নয়তো তোকে মেরে ফেলবো, তখন আমি নির্দ্বিধায় বলবো মেরে ফেলুন আমাকে। তবু আমি আপনার সাথে থাকতে চাই না। কোনো মস্তানকে নিজের বর রূপে চাই না আমি। কথাগুলো একদম বলে রাগে থরথর করে কাঁপছে অনুলেখা। কাব্যের বাবা মা দুজনেই হতভম্ব অনুলেখার কথা শুনে। কাব্যর চাহনি কঠোর। সে বসা থেকে দাঁড়িয়ে বলল, তোর ইচ্ছে না থাকলেও আমার সাথেই থাকতে হবে তোকে। তুই ঠিকই বলেছিস, তোকে জোর করে রাখবো আমি। পারলে আমার কাছ থেকে পালিয়ে দেখা। বলে কাব্য নিজের রুমের দিকে যেতে নেয়। ঠিক তখনই সদর দরজা থেকে ভেসে আসে পুরুষালী কঠিন সুরে বলা কথা, অনুলেখা শিকদারকে অপগ্রহণ করার অপরাধে মিস্টার কাব্য চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। বলে পুলিশ অফিসার কনস্টেবলকে ইশারায় কাব্যের হাত করা পরিয়ে দিতে বলল। কাব্যের বাবা মা হতভম্ব হয়ে যায় পুলিশ অফিসারের কথা শুনে। আর অনুলেখা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, অবশেষে মুক্তি পেলাম আমি। কনস্টেবল এসে কাব্যের সামনে দাঁড়ায়। যে কনস্টেবল কাব্যের হাতে হাত করা পরাতে যাবে, তখন কাব্যের বাবা বলে উঠল, কি যাতা বলছেন আপনি? কাব্য কেন অনুমাকে অপহরণ করবে? ও তো কাব্যের বউ। সেই হিসেবে কাব্যর অধিকার আছে তার বউকে নিজের বাড়িতে নিয়ে আসার। রাশেদ চৌধুরীর কথা শুনে কপাল কুঁচকে যায় পুলিশ অফিসারের। তিনি রুক্ষ কণ্ঠে শোধালো, সেসব তো আমরা জানি না। আমাদেরকে মেয়ের মা পাঠিয়েছে। আর মেয়ের যদি আপনার ছেলের সাথে বিয়ে হতোই, তাহলে মেয়ের মা কোনো কমপ্লেনই করেছে। নিমু শিকদার থানায় কমপ্লেন করেছে শুনে একটু অবাক হয় রাশেদ চৌধুরী। তিনি অনুলেখার দিকে অবাক চিত্তে তাকিয়ে বলল, তুমি কিছু বলো অনুমা। তোমার মা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে কাব্যকে। তুমি সত্যটা বলো, তুমি যে ওর বউ তা বলো। রাশেদ চৌধুরী অসহায় কণ্ঠে বলা কথা শুনে মন গড়ল না অনুলেখার। সে একপাশে গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, সত্য তো এটাই যে আপনার মাস্তান ছেলে আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছে। অনুলেখার কথা শুনে হতভম্ব কাব্যের বাবা মা। কাব্য রক্তিম চোখে তাকিয়ে অনুলেখার পানে। অনুলেখা সেদিকে তোয়াক্কা না করে নিজের সামনে দাঁড়িয়ে আছে। কাব্য কনস্টেবলের দিকে নিজের হাত বাড়িয়ে বলল, অ্যারেস্ট মি। কনস্টেবল কাব্যের হাতে হাত করা পরিয়ে তাকে নিজেদের সাথে নিয়ে যায়। কাব্যের বাবা মা কান্নায় ভেঙে পড়েছে। আর অনুলেখা অবাক চিত্তে কাব্যের যাওয়ার পানে চেয়ে আছে। কাব্যের সবকিছু এত সহজে মেনে নিল তা যেন কোনো মতেই মেনে নিতে পারছে না সে। সে এখন কাব্যের কাছ থেকে মুক্ত, তবু অজানা ভয়ে এসে তাকে ঘিরে ধরে। অনুলেখা খোলা বারান্দায় দাঁড়িয়ে। সে সকালে অনুলেখা নিজেদের বাড়িতে চলে এসেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো শহরে। অনুলেখার মাঝে কোনো হেলদোলি নেই যেন এতে। শহর জুড়ে শীতলের আগমনের তোড়জোড় চলছে। দমকা হয় অনুলেখা খোলা চুলগুলো বাতাসে উঠছে। অনুলেখা অনুভব করলো তার ঠান্ডা লাগছে, তবুও সে রুমে এলো না। সে ঠায় দাঁড়িয়ে বারান্দায়। সে গলায় থাকা ওড়নাটা আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় গায়ে। চারদিকে মাগরিবের আজানের কলধ্বনি শোনা যাচ্ছে।
ঠিক তখনই বারান্দায় এসে কি যেন পড়ে। অনুলেখা আগ্রহ সহকারে নিচের দিকে তাকায়। নিচে একটা চিঠি পড়ে আছে। পড়ে থাকা চিঠিটা হাতে নিয়ে দেখে অনুলেখা। তারপর আশেপাশে তাকায় কে চিঠিটা দিল তা দেখার জন্য, কিন্তু আশেপাশে কাউকে দেখলো না সে। অনুলেখা চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রেয়সী, প্রথম যেদিন তোমার দিকে তাকাই সেদিনই তোমার চোখের গহীনে হারিয়ে যাই আমি। এরপর থেকে আর কোনো দিন তোমাকে ভাবা ছাড়া কাটেনি আমার। কিন্তু ভাগ্য কি নির্মম দেখলে, তুমি আমার হয়েও আমার হলে না। ভাগ্যটা এত খারাপ না হলেও পারতো, কিন্তু আমি তো হাল ছেড়ে দেওয়ার মতন প্রেমিক নই জানেমান। আমি ভালোবাসি তোমায়, আমার ভালোবাসাটা ঠুনকো নয়। আমি এত সহজে হেরে যেতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো আমরণ। আমাকে তুমি ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আমাকে চিনতে পেরেছো জান? চিনতে পারোনি হয়তো। এর আগে যে তোমাকে চিঠি দেইনি আমি, তোমাকে নিয়ে প্রতিদিনই লিখি আমি, তবে তোমার অগোচরে। তুমি আমার ভালোবাসা কোনো কিছুর সাথে পরিমাপ করতে পারবে না। আকাশের যেমন শেষ কেউ খুঁজে পায় না, তেমনি তুমিও আমার ভালোবাসার শেষ খুঁজে পাবে না। তুমি যত আমার ভালোবাসা পরিমাপ করতে যাবে ততই তুমি আমার মাঝে হারিয়ে যাবে। তাই আগেই সাবধান করলাম, আমাকে খুঁজতে এসো না, ফেঁসে যাবে তাহলে। কারণ তোমাকে পাওয়ার জন্য আমি আমার নিষ্ঠুর ভাগ্যর সাথেও যুদ্ধ করতে রাজি। তোমাকে আমি নিজের করেই ছাড়বো, দেখে নিও। ইতি পাগল প্রেমিক তোমার। চিঠিটা পড়ে হতভম্ব হয়ে যায় অনুলেখা। কে তাকে চিঠিটা লিখলো? কাব্য? কিন্তু সে তো জেলে বন্দি, তাহলে কে সে? সাইফ নয়তো? অনুলেখা আর কিছু ভাবতে পারল না। সে সোজা তার মায়ের রুমের দিকে চলল। অনুলেখা তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। নিমু শিকদার মেয়ের মায়ায় সযত্নে হাত বুলিয়ে দিচ্ছেন। অনুলেখা নির্জীব ভঙ্গিতে শুয়ে, আর মনে তার চোখ দিয়ে পানি পড়ছে অকারণে। নিমু শিকদার সেদিকে নজর নেই। তিনি বললেন, অনুলেখা শোনো, সাইফের সাথে কথা হয়েছে বিকেলে। অনুলেখা আগের ন্যায় বলল। কি বলেছে? নিমু শিকদার গম্ভীর কণ্ঠে বলল, সাইফ আমাকে অনেক হেল্প করেছে কালকে থেকে। ওই ছেলের নামে মামলা করার জন্য অনেক হেল্প করেছে। সাইফের মামা পুলিশ অফিসার, এই জন্য অনেক সহজেই সব কিছু সামলানো গেছে। তো তুমি এসব আমাকে বলছো কেন আম্মু? নিমু শিকদার অনুলেখার দিকে ভ্রু কুচকে তাকায়। তিনি ধমকের স্বরে বলল, তুমি বুঝতে পারছো না কেন বলছি? ছেলেটা আমাকে কত হেল্প করেছে শুধুমাত্র তোমাকে বিয়ে করবে বলে। তোমার রাজকপাল যে এত কিছু ঘটে যাওয়ার পরেও সাইফ তোমাকে বিয়ে করতে চাই। অনুলেখা তখনই কিছু বলতে পারল না। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু আম্মু, আমাকে কিছুটা সময় দেওয়া উচিত না? সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গিয়েছে যে আমি নিজেই এসব মেনে নিতে পারছি না। নিমু শিকদার বলল, আমি বাবা অত রিস্ক নিতে পারবো না। সাইফ তোমার সাথে দেখা করতে চেয়েছে, তুমি দেখা করো কালকে। আমি বিয়ের আয়োজন করব খুব শিগগিরই। কবে জানি আবার ওই ছেলে জেল থেকে বের হয়ে এসে হাজির হয় কে জানে। জীবনে প্রথম অনুলেখা তার মায়ের নেওয়া সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না। সে কি বোঝা হয়ে গেছে যে তার মা এসব বলছে? অনুলেখা মনে মনে প্রচুর রেগে যায়, কিন্তু কিছু প্রকাশ করতে পারল না তার মায়ের ভয়ে। সে শোয়া থেকে উঠে বসে বলল, ঠিক আছে, দেখা করব। সারা জীবন তো তোমার কথা মতোই চলেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। কোথায় দেখা করতে হবে বলে দিও, এখন যাচ্ছি, ঘুমাবো। বলে অনুলেখা চলে যেতে নেয়। তখনই নিমু শিকদার চেঁচিয়ে বলল, কথাবার্তা ঠিক করে বলো, উঁচু গলায় কথা বলবে না, এটা আমার খুব অপছন্দের। অনুলেখা শুনল না মায়ের কথা। সে হনহন করে নিজের রুমের দিকে চলে যায়। সকাল সকাল অনুলেখা সুন্দর করে তৈরি হয়ে নেয়। সাইফ তাকে টেক্সট করে লোকেশন সেন্ড করে দিয়েছে। অনুলেখা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অনুলেখা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। সাইফ এই রেস্টুরেন্টটার কথাই বলেছে, তাই অনুলেখার দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সাইফ অনুলেখার জন্যই অপেক্ষা করছিল। অনুলেখাকে দেখা মাত্রই সে হাত নাড়িয়ে হাই দেয়। অনুলেখা তাকে দেখে হাসার চেষ্টা করে তার দিকে এগিয়ে আসে। দুজনে চেয়ার টেনে সামনাসামনি বসে। সাইফ মেনু কার্ড হাতে নিয়ে দেখছে। সে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে অনুলেখাকে বলল, তা বলো, কেমন আছো? অনুলেখা ছোট করে জবাব দিল, ভালো। আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? সাইফের কথা শুনে খানিকটা লজ্জা পায় অনুলেখা। সে বলল, সরি, কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু তোমার দেখা পেয়ে এখন অনেক ভালো আছি। তাও ওই মাস্তানটা তোমার সাথে খারাপ কিছু করেনি তো?
সাইফের কথা শুনে অনুলেখা ঘাবড়ে যায়। সে জবাব দিতে পারলো না, তাই দেখে সাইফ অনুলেখার হাত ধরে বলল। নার্ভাস লাগছে কেন? সাইফের স্পর্শে অস্বস্তি ফিল করে অনুলেখা। সে কোনো কিছু না ভেবে নিজের হাত থেকে ঝাড়ি দিয়ে সাইফের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। সে রুষ্ট স্বরে বলল, আমি বাসায় যাচ্ছি। বলেই হাঁটা ধরে অনুলেখা। সাইফ হতভম্ব হয়ে অনুলেখার যাওয়ার পানে চেয়ে আছে। পরক্ষণে সে অনুলেখার পিছু পিছু ছুটল। অনুলেখার রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হতে নেয়। হুট করে সাইফের টাচ করা, তারপর কালকের সেই চিঠিটা নিয়ে ভাবতে ভাবতেই রাস্তা পার হচ্ছিল সে। তার দিকে দ্রুতগতিতে ছুটে আসছে মালবাহী এক ট্রাক। সেদিকে কোনো নজর নেই অনুলেখার। অনুলেখা যেই রাস্তার মাঝ বরাবর চলে এসেছে, তখনই তার খেয়াল হলো তার দিকে দ্রুতগতিতে একটা ট্রাক ছুটে আসছে। তাদেরকে অনুলেখার ভয় আর পা চলছে না। অনুলেখা সেখানে ঠায় দাঁড়িয়ে। সাইফ রাস্তার একপাশে দাঁড়িয়ে অনুলেখাকে বারবার রাস্তা থেকে সরে যেতে বলছে। সেদিকে নজর নেই তার। হঠাৎ একজোড়া শীতল হাত এসে তাকে টেনে মাঝ রাস্তা থেকে রাস্তার একপাশে নিয়ে আসে। অনুলেখা ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। অনুলেখা ফিট করে চোখ মিলে তাকায়। ধূসর রঙের জ্যাকেট আর মুখে মাস্ক পরিহিত একটা বলিষ্ঠ দেহের যুবক মাটিতে পড়ে আছে। অনুলেখা আর বুঝতে বাকি রইল না এই ব্যক্তি তার প্রাণ বাঁচিয়েছে। অনুলেখা যেই মাত্র লোকটার দিকে যেতে নিবে, তখনই সাইফ অনুলেখার কাছে দৌড়ে এসে ব্যস্ত গলায় বলল, তুমি ঠিক আছো অনুলেখা? কোথাও লাগেনি তো? অনুলেখা বলল। আমি ঠিক আছি। বলে অনুলেখাকে মাস্ক পরিহিত লোকটার দিকে তাকায়। সে হতভম্ব, কারণ আশেপাশে কোথাও সে ছেলেটাকে দেখতে পায় না। মনে মনে সে প্রচুর অনুতপ্ত বোধ করে, কারণ ছেলেটা যে চোট পেয়েছে খুব মারাত্মকভাবে সেটা বুঝতে অনুলেখার কোনো অসুবিধা হয়নি। অনুলেখা অসহায় দৃষ্টিতে সাইফের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কোথায়? সাইফ বলল, কে? যে ছেলেটা আমাকে বাঁচিয়েছে সে এক্ষুনি তো এখানেই ছিল। ছেলেটা আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছে, আর আমি ছেলেটাকে সামান্য ধন্যবাদটুকু দিতে পারলাম না। সাইফ হিয়ালি কণ্ঠে বলল, যাকগে, বাদ দাও এসব। তুমি ঠিক আছো এতেই শুক্রিয়া। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। সাইফের কথা শুনে বিরক্ত হয় অনুলেখা। সে বলল, দরকার নেই, আমি পারবো যেতে। আপনি বরং আপনার কাজে যান। অনুলেখার কথা শুনে সাইফের মুখটা চুপসে যায়। তবুও মুখে হাসি টেনে বলল সে। ওকে, যাও তাহলে, সাবধানে যাবে। অনুলেখা সাইফকে বিদায় দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কাব্য হাসপাতালের বেডে শুয়ে আছে। নার্স তার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে। তার পাশেই বসে আছে কাব্যের ফ্রেন্ড তোহা। মূলত তোহাই কাব্যকে হাসপাতালে নিয়ে এসেছে অনুলেখার চোখের আড়াল কোলে। তোহা কাব্যের পাশে মুখ গোমরা করে বসে আছে। নার্স চলে যেতেই তোহা কাব্যকে ধমকে বলে ওঠে, তুই কি জীবনেও ভালো হবে না কাব্য? কাব্য তোহার দিকে না তাকিয়ে জবাব দেয়, ভালো আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুই ভালো আর আমাকে একসাথে মিলাতে গেলে শেষে কাউকেই খুঁজে পাবি না। আমি আর ভালো দুই মেরুর জিনিস। তোহা বলল, তুই এত রিস্ক নিতে গেলি কেন? তোর যদি কিছু হয়ে যেত? এখনই তো হাত ভেঙে বসে আছিস, ঠিক হতে কতদিন লাগবে কে জানে। কেন যে এইসব পাগলামি করিস তুই? তুই জানিস না কেন পাগলামি করছি আমি? আর যাকে আমি ভালোবাসি, যে আমার বউ, তাকে আমি বাঁচাবো না? অনু যখন মাঝ রাস্তায় বিপদের সম্মুখে দাঁড়িয়েছিল, তখন কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কথা ভাববো নাকি? কাব্যের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে তোহা। তার চোখে পানি চলে এসেছে কাব্যের কথা শুনে। কিন্তু সে প্রতিজ্ঞা করেছে সে কখনো কাঁদবে না এসব ব্যাপার নিয়ে। তারা তো শুধু বন্ধু। তাহলে এত খারাপ লাগছে কেন কাব্যের মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে? তোহা নিজেকে কিছুতেই বুঝ দিতে পারো না। সে চুপটি করে বসে আছে। কাব্যের ডান হাত ব্যান্ডেজ করা। সে বাম হাত দিয়ে তোহার মাথায় একটা গাঁটটি মেরে ফেললো। কিরে, কোন জগতে হারিয়ে গেলি? কাব্যের কথা শুনে হকচকায় তোহা। তা দেখে কাব্য ফের শোধালো, আমি অনুকে কতটা ভালোবাসি এটা তোরা খুব ভালো করেই জানিস। অনু যে আমার দুর্বলতা, এটা নিয়ে কত মজা নেয় জিসান, সিয়াম, অব্র। আমি না ওকে ছাড়া কিছু ভাবতে পারি না, কিন্তু ওর চোখে তো আমি মাস্তান। তাই তো এখন আর ওর সামনে যাচ্ছি না, আড়ালেই থাকছে আপাতত। কিন্তু আমি বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবো না। ওকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। তোহা মলিন কণ্ঠে বলল, কিন্তু ওর মা তো ওই ছেলের সাথে আবার বিয়ে দিতে যাচ্ছে ওকে। এর মাঝে অভ্র, সিয়াম, জিসান এসে হাজির হয় কেবিনে। তোর কথা শুনে পেয়ে অভ্র বলল, মামা তুই শুধু একবার বল, ভাবিরে তৈলা নিয়ে আসমু জাস্ট আধা ঘন্টার মধ্যে। অভ্রের সাথে সিয়াম জিসানও সায় মিলায়। অভ্র, জিসান, সিয়াম তোহা কাব্যের ফ্রেন্ড। একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না তারা।
ডেঞ্জারাস ভাই। আমি আমার বউকে নিজের সাথে নিজেরই বাড়ি নিয়ে গেছি। এজন্যই আমার হিটলার শাশুমা আমাকে জেলের ভাত খাইয়ে ছেড়েছে। আর তোদের তো মনে হয় খুঁজেও পাওয়া যাবে না। কাব্যের কথা শুনে অভ্র হাসার চেষ্টা করে বলল, কি বলিস, এত ডেঞ্জারাস শাশুড়ি তোর? তা নয়তো কি, আমার ফুলের মতো বউটার উপর সারাদিন নিজের সব সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আমার সুইট বউটাকে আমার শাশুমা আবার বিয়ে দিতে চাচ্ছে কি? আর এমনি এমনি নাকি? তবে আমিও কম চাই না। শাশুমার দেওয়া জেলের শাস্তি থেকেও বেঁচে ফিরেছি আমি। তাহলে আর কে ঠেকায় আমায়? কাব্যের কথা শুনে সবাই হো করে হেসে ওঠে। জিসান উদাস কণ্ঠে বলল, ইস, বাবির মতন শুনছে, যদি তার একটা বোন থাকতো কত ভালো যে হতো, তাই না? জিসানের কথার মাঝে সিয়াম ফোরন কেটে বলল, ভালোই হয়েছে ভাবির ছোট বোন নেই, থাকলে তারে কয় নাম্বার গপ বানাইতে রে শালা পাক্কা প্লে বয়। তোরা সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলে। সে কিছুটা রেগে বলল, তোগরে কি আমি এখানে পিরিতের আলাপ করতে আনছি? শালা সব নাটকবাজ কোথাকার। এসব বাদ দিয়ে ভাব কিভাবে কাব্যের বউরে তার বুকে ফিরিয়ে দেওয়া যায়। অভ্র দুষ্টু এসে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই কাব্যর বউকে তার বুকে ফিরিয়ে দিব। কাব্য তার বন্ধুদের পাগলামি দেখে হাসে মনে মনে। কাব্য, জিসান, সিয়াম অভ্রকে দেখে তোহা চলে যায়, তার মাথা যন্ত্রণা করছে বলে। অনুলেখা রিক্সা থেকে নেমে বাড়িতে প্রবেশ করতে হতভম্ব হয়ে যায়। অনুলেখার বাবা মা চাচা চাচি লাগেজ গুছিয়ে সোফায় বসে আছে। অনুলেখাকে দেখা মাত্রই নিমু শিকদার বলল, তৈরি হয়ে নে। কেন? আজকে কি বার? মঙ্গলবার। শুক্রবারে তোমার বিয়ে। অনুলেখার বাবা আর বলা কথাটি শুনে হতভম্ব হয়ে যায় সে। অনুলেখা নিজেকে সামলে বলল, বিয়ে শুক্রবারে মানছি, তা এখন কোথায় যাব? নিমু শিকদার থমথমে কণ্ঠে বলল, তোর বিয়ে ভেঙে গেছে, এটা এবারই সবাই জানে। সপ্তাহ না ঘুরতেই আবার তোকে বিয়ের পিড়িতে বসতে দেখলে সবাই কটু কথা বলবে। আমি বাবা এসব শুনতে পারবো না। তাই তোর ফুপির বাড়িতে বিয়ে ছোট করে একটা অনুষ্ঠান হবে। আমি সব কিছুর বন্দোবস্ত করে রেখেছি। অনুলেখার চোখে পানি চলে আসে তার মায়ের কথা শুনে। সে নিরস্ব গলায় বলল, তোমরা আমার উপর অবিচার করছো না? আমাকে কিছুটা সময় দাও দয়া করে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি তো কোনোদিন তোমার কথা অমান্য করি না আম্মু, তাহলে কেন এত জোর করছো? বলেছি তো বিয়েটা করব, কিন্তু আমাকে কিছুটা সময় তো দিতে হবে নাকি? অনুলেখার কথা শুনে নিমু শিকদার রক্তিম চোখে তার দিকে তাকিয়ে বলল, আমি যা বলেছি তাই হবে। প্রশ্ন করতে এসো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অনুলেখা চোখ বেড়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার মায়ের কথা শুনে, কিন্তু কারো সেদিকে নজর নেই। সবাই যে যার যার কাজে ব্যস্ত। অনুলেখা আর দাঁড়িয়ে না থেকে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। অনুলেখা রুমে এসে ঢুকরে কেঁদে যাচ্ছে। সে কোনো মতে সাইফকে বিয়ে করতে চাচ্ছে না। এমন না যে সে কাব্যকে ভালোবাসে, কেন যেন সাইফকে তার পছন্দ হয়নি। সেখানে বিয়ে করা তো দূরের কথা, কিন্তু তার মাও জেদ ধরে বসে আছে। মাঝখানে সে ফেঁসে গেছে। এসব ভাবতে ভাবতেই বেশ অনেকটা সময় কেটে যায়। এক সময় অনুলেখা চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হয়ে মায়ের কাছে যায় সে। অনুলেখাকে এখনো তৈরি হতে না দেখে নিমু শিকদার বেশ রেগে যান। তিনি বললেন, সমস্যা কি অনুলেখা? এখনো রেডি হসনি কেন? অনুলেখা স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু, আমার ফ্রেন্ড আসবে, ওকে ছাড়া কি আমি বিয়ে করতে পারি? ওকে না বললে তো রাগ করবে। নিমু শিকদার অনুলেখার দিকে ভ্রু কুচকে তাকান, পরক্ষণে বললেন, তো আমি কি তাকে দাওয়াত দিতে বারণ করেছি? আর ওর সাথে তো রেডি হওয়ার কি কানেকশন? তুলি তো ফুপিদের বাড়ি চিনে না, তাই আমি ভাবলাম ও আসলে আমরা দুজন একসাথে ফুপির বাড়ি চলে যাব। দেখো আম্মু, তুমি কিন্তু বারণ করবে না। তুলিকে ছাড়া আমি বিয়েতে একটু এনজয় করতে পারবো না। আর আর মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তো আমাকে এনজয় করতে দাও। তোমরা যাও, আমি তুলির সাথে বিকেলে চলে আসবো। অনুলেখাকে এত খুশি দেখে নিমু শিকদার তো খুশিতে আত্মহারা। তিনি অনুলেখার প্রস্তাবে রাজি হয়ে বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে পড়েন অনুলেখার ফুপিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পুরো বাড়ি ফাঁকা হয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অনুলেখা। সে তড়িঘড়ি করে রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয় তার। সে তৈরি হয়ে বেরিয়ে পড়ল, তবে তার ফুপির বাড়িতে যাওয়ার জন্য নয়, ভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। হাওর নদী পাহাড়ের সিলেটে আছে অপরূপ অরণ্য নৌ। দেখতে গেলে চোখ জুড়িয়ে দিবে সিলেটের চা বাগানও। পাশাপাশি আরও এমন জায়গা আছে যেগুলো হৃদয় হরণকারী।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। প্রকৃতিকন্যা সিলেটের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয় অনুলেখা। এখন সকাল প্রায় 6টা বাজে। শীতের কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে অনুলেখা। কখনো ভাবেনি এভাবে বাড়ি থেকে পালিয়ে অচেনা গন্তব্যে এসে পড়বে সে। পরিস্থিতি আজকে তাকে এখানে আসতে বাধ্য করেছে। অনুলেখা তার মায়ের রাগ ক্ষোভের জন্য নিজের জীবনটা ধ্বংস হতে দিতে চায়নি, তাই তো তার এই সিদ্ধান্ত। এখানে না তার মা আছে আর না কাব্য আছে। সিলেটে অনুলেখার বেস্ট ফ্রেন্ড রাহা থাকে। রাহার সাথে সে ছোটবেলা থেকেই বন্ধুত্ব অনুলেখার। দুজনের গলায় গলায় ভাব। কিন্তু সেই এসএসসি পরীক্ষা দেওয়ার পর রাহা ঢাকা থেকে সিলেট চলে আসে তার বাবার বদলি হওয়ার কারণে। তাদের বন্ধুত্বের জায়গায় দূরত্ব তৈরি হলেও কখনো তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। দুজনে সেই আগের মতোই আড্ডা দিত ফোন কলে। কালকে অনুলেখার মুখ থেকে তার পরিস্থিতির কথা শুনে অবাক হয় রাহা। সে সাথে সাথেই তাকে বলে যেন নিজের অমতে কাউকে বিয়ে না করে সে। রাহার কথা শুনে একটু বল পায় অনুলেখা। পরক্ষণে রাহা অনুলেখাকে বলে সে যেন বাড়ি থেকে পালিয়ে যায়। সে যদি বাড়িতে থাকে তাহলে তার মা নিজের জেদের জন্য হলেও তাকে ধরে বিয়ে দিয়ে দিবে সাইফের সাথে। তাই রাহা বলে আপাতত সে যেন তার কাছে এসে থাকে। অনুলেখা প্রথমে রাজি না হলেও পরে সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় সে বিয়েটা করবে না এবং বাড়িতেও থাকবে না। তাই এই সিদ্ধান্ত তার। সিলেটের জয়ন্তপুরে রাহাদের বাসা। সবুজে ঘেরা প্রাকৃতিক মাঝে দোতলা একটা বাড়ির সামনে এসে থামে অনুলেখার নেহান। রাহাত ভাই নেহান অনুলেখাকে নিতে এসেছে। নেহান সদর দরজার সামনে দাঁড়িয়ে জোরে হাঁক ছেড়ে বলল, রাহা আপু কই তুমি? অনু আপু এসেছে বলে নেহান ভিতরে ভোর দৌড় দেয়। নেহানের কাজে মৃদু হাসি অনুলেখা। ছেলেটা বড় হলেও তার মাঝে বাচ্চামো স্বভাবগুলো রয়ে গেছে। অনুলেখা সদর দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করে। অনুলেখাকে দেখা মাত্র রাহা এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অনুলেখার ভিতরের চোখে পানি চলে এসেছে। প্রায় 2.5 বছর পর প্রিয় বান্ধবীর সাথে দেখা। অনুলেখা নিজেকে সামলিয়ে হেসে বলল, আরে জার্নি করে এসেছি, একটু শান্তি দিবি তো নাকি? অনুলেখা কথা শুনে রাহা তাকে ছেড়ে দিয়ে বলল, আগের মতো ঢং করা এখনো গেল না, জড়িয়ে ধরি না। বলেই রাহা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে যায়। তা দেখে অনুলেখাকে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, আর গাল ফুলাতে হবে না। আন্টি আঙ্কেল কই? তাদের কি এখন আর আমার কথা মনে আছে নাকি? তাদের আদরে অনুলেখা আসছে শুনে সেই রাত থেকে দুইজন প্ল্যান করেই যাচ্ছে। আমার প্ল্যান হলো তোকে কোন কোন স্পেশাল আইটেমগুলো রান্না করে খাওয়াবে, আর বাবার প্ল্যান হলো এখানের কোন কোন জায়গায় তোকে ঘুরতে নিয়ে যাবে তা। রাহার কথা শুনে অনুলেখা মৌলির মুখে হাসি ফুটে ওঠে। অন্যদের বাবা মা কি সুন্দর তাদের সাথে গল্প করে, তাদের পছন্দ অপছন্দের খেয়াল রাখে। অনুলেখা সবসময় রাহার বাবা মায়ের ছেলে মেয়ের প্রতি অগাধ ভালোবাসা দেখে বড় হয়েছে। কখনো নিজের বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পায়নি, বরং রাহার বাবা মা তাকে রাহার মতোই আদর যত্ন করত। অথচ তার বাবা মা? এসব ভেবেই দীর্ঘশ্বাস নেয় অনুলেখা। সকাল সকাল নিমু শিকদার এসে হাজির হয় চৌধুরী বাড়িতে। তিনি এসে চিৎকার দিয়ে অনুলেখাকে ডাকতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে কাব্যর বাবা মা ড্রয়িং রুমে এসে হাজির হয়। সকাল সকাল নিমুকে নিজের বাড়িতে দেখে কাব্যের বাবা মা দুজনেই অবাক হয়। কলি বেগম বললেন, আপা কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না তো কি করব? অনুলেখা কোথায়? নিমু শিকদারের কথা শুনে কলি বেগম আরেক দফায় অবাক হন, কারণ অনুলেখা তো তাদের বাড়িতে নেই। কাব্য ঘুমাচ্ছে। রাশেদ চৌধুরী বলল, অনুলেখা তো আরও 2 দিন আগে এখান থেকে চলে গিয়েছে। আমার ছেলেকে জেলে ঢুকিয়েও তোর শান্তি হয়নি, এখন আবার কোন নাটক করতে এসেছিস? নিমু শিকদার রেগে বলল, তোমার ছেলে তো সেদিনই জেল থেকে বেরিয়ে গেছে। তোমার ছেলে যেহেতু একবার আমার মেয়েকে কিডন্যাপ করেছে, তাহলে এখন করেনি তার গ্যারান্টি কি? কলি বেগম বেশ চিন্তিত পড়ে গেলেন। অনুলেখা এখানেও নেই, তার নিজের বাড়িতেও নেই, তাহলে কোথায় গেল? তিনি বললেন, আপা আপনার কোথাও ভুল হচ্ছে, অনুলেখা আমাদের এখানে নেই। কাব্য তো ঘুমাচ্ছে, কিন্তু অনুলেখা কই? কি হয়েছে বলুন তো? কলি বেগমের কথা বিশ্বাস করতে পারলেন না নিমু। তিনি হনহন করে কাব্যের রুমের দিকে যায়। কাব্যের রুমের সামনে এসে এক নাগারে দরজা থাকাচ্ছেন নিমু। কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে নিমুকে দাঁড়িয়ে থাকতে দেখে শটানভাবে দাঁড়ায় কাব্য। সে বলল, হাই শাশুমা, কেমন আছেন? সকাল সকাল আমার নিকট এলেন যে? মেয়েকে আমার হাতে তুলে দিতে এসেছেন নিশ্চয়ই। কাব্যের মস্করা শুনে বিরক্ত হন নিমু। তিনি কঠোর কণ্ঠে শোধালো, অনুলেখা কোথায়?
নিমুর কথা শুনে কাব্যর ভ্রু কুচকে যায়। তার চোখ থেকে ঘুম পালিয়ে যায় এ কথা শুনে। সে বিস্ময়কর কণ্ঠে বলল, অনু কোথায় মানে? ও তো আপনাদের বাড়িতেই ছিল। কাব্যর কথা শুনে নিমু ভয় পেয়ে যান। অনুলেখা কাব্যর কাছে নেই, তাহলে কোথায়? তিনি ভয়ের স্বরে বলল, তাহলে মেয়েটা কোথায় গেল? কালকে বিকেল থেকেই পাচ্ছি না মেয়েটাকে। মেয়েটা তো তার ফ্রেন্ডদের বাসাতেও যায়নি, এখানেও নেই। তাহলে কোথায় গেল মেয়েটা? নিমু শিকদারের কথা শুনে হতভম্ব হয়ে যায় কাব্য। অনুকে পাওয়া যাচ্ছে না। তার অনু কোথায়, কিভাবে আছে, সব ভাবতে ভাবতেই থমকে যায় কাব্য। সে আর এক মুহূর্ত রুমে দাঁড়িয়ে না থেকে ফোন হাতে নিয়ে বাসা থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। পিচের রাস্তায় দাঁড়িয়ে আছে কাব্য। ভয়ে তার হাত পা কাঁপছে। সে কোনো মতে পকেট থেকে ফোনটা বের করে অনুলেখার নম্বরে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ। রাগে ফুটছে কাব্য। সে কি করবে ভেবে পাচ্ছে না। সে সর্বপ্রথম পুলিশ স্টেশনে গিয়ে অনুলেখার হারিয়ে যাওয়া ডায়েরি লেখায়। পুলিশ নিজেদের মতো তদন্ত করছে, কিন্তু এতেও যেন কাব্যর মন শান্ত হলো না। সে ছটফট করছে অনুলেখার জন্য। কাব্য অনুলেখার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ডাইনিং টেবিলে বসে আছে অনুলেখা। রাহার বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে অনুলেখার পিছনে। একজন একদিক দিয়ে এটা সেটা এনে দিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। নেহান অনুলেখার পাশের চেয়ারে বসে আছে। সে অনুলেখার উদ্দেশ্যে বলল, অনু আপু, আমরা কিন্তু আজকে ঘুরতে যাব। নিহানের কথা শুনে হাসে অনু। সে বলল, আচ্ছা আচ্ছা, যাব, সবাই মিলে ঘুরতে যাব। মালনীছড়া চা বাগান সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত। মালনীছড়া চা বাগানটি সবুজে ঘেরা অনিন্দ সুন্দর। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সবুজ প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ, এ যেন সবুজের রাজ্য। পাহাড়ের কিনার ঘেঁষে ছুটে গেছে আঁকাবাঁকা মেঠো পথ। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলেছে রূপালী ঝর্ণাধারা। বিকাল তখন 4:45 ছুঁই ছুঁই। রাহার পুরো পরিবার আর অনুলেখা ঘুরতে এসেছে মালিনীছড়া চা বাগানে। এখানে সে অনুলেখার বেশি খুশি দেখে কে? চারপাশে শুধু সবুজ আর সবুজ। অনুলেখার ইচ্ছে করছে এই সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। চারপাশে চা বাগান, পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। চা বাগান থেকে চা পাতা তুলছে স্থানীয় শ্রমিকরা। অনুলেখা মুগ্ধ চোখে সেসব পর্যবেক্ষণ করছে। রাহার তার পরিবার অনুলেখার চেয়ে কিছুটা দূরে। অনুলেখা অন্য পাশে ঘুরে ঘুরে সবুজ প্রকৃতি দেখছে। হঠাৎ কেউ একজন এসে তার হাত চেপে ধরতেই হতভম্ব হয়ে যায় অনু। কাব্য অনুলেখার দুই বাহু চেপে ধরে বলল, তুই কি আমাকে একটু শান্তি দিবি না রে অনু? আমাকে একটু শান্তি দে দয়া করে। আমি আর পারছি না, আমার মরে যেতে ইচ্ছে করছে। কেন তুই এমন করছিস? কি ক্ষতি করেছি আমি তোর? কেন এত পালিয়ে বেড়াচ্ছিস আমার থেকে? তুই বল, যারে ভালোবাসি তাকে কি অন্য কারোর সাথে সহ্য করা যায়? অন্য কেউ পারলেও কাব্য চৌধুরী পারবে না নিজের ব্যক্তিগত নারীকে অন্য কারোর সাথে দেখতে। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করতে রাজি আছি নির্দ্বিধায়। বলেই কাব্য অনুলেখাকে ছেড়ে ওর সামনে বসে কান্নায় ভেঙে পড়ে। অনুলেখা হতভম্ব হয়ে যায় কাব্যকে কান্না করতে দেখে। অনুলেখার পিছনে রাহার তার মা এসে দাঁড়ায়। রাহার মা অনুলেখার ঘাড়ে হাত রেখে বলল, ছেলেটা কি কাব্য? অনুলেখা ছোট করে জবাব দেয়। রাহার মা বলল, দেখো মা, ছেলেটা তোমার স্বামী, তোমাকে ভালোবাসে বলেই এত দূর ছুটে এসেছে। তুমি তো কাউকে বলে আসোনি এখানে আসবে, তাহলে বুঝো ছেলেটা কত কষ্ট করে এখানে এসেছে। আর তুমি কি দেখছো ছেলেটা চোখে পানি? এটাকে কিন্তু সামান্যভাবে নেওয়া উচিত নয়। ছেলেরা সহজে কাঁদে না। যার জন্য কাঁদে, যাকে হারানোর ভয়ে কাঁদে, সে নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী। আমি আর কিছু বলবো না, বাকিটা তোমার ইচ্ছে। বলেই রাহার মা রাহার হাত ধরে অন্য পাশে চলে যায়। কাব্য তখনও বসে আছে অনুলেখার সামনে। কাব্য কাঁদছে, তাকে হারানোর ভয়ে কাঁদছে। এটা যেন বিশ্বাসই করতে পারছে না অনুলেখা। তার হাত পা কাঁপছে রীতিমতো। অনুলেখা কাঁপা কাঁপা হাতে কাব্যের বাহু স্পর্শ করে বলল, আপনি প্লিজ কাঁদবেন না, আমি ফিরে যাব বাড়িতে। আর এখানে থাকবো না, কাউকে না বলে আর কোনো দিন কোথাও যাব না। কথাগুলো বলতে বলতে অনুলেখাও কেঁদে ফেলে। নিমু শিকদার মাথায় হাত দিয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে আছে সাইফ। সাইফ রাগে গজগজ করছে। তা দেখে নিমু শিকদার বলল, মেয়েটা কাউকে না বলে কোথায় যে গেল? আমার আর ভালো লাগছে না। এবার আমি সমাজের মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? নিমু শিকদারের কথা শুনে বিরক্ত হয় সাইফ। সে বলল,
অনুলেখাকে আমি সহজ সরল ভেবেছিলাম, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। আর আপনি তখন থেকে পড়ে আছেন নিজের মান সম্মান নিয়ে। এদিকে আমার কি হবে? আপনার মেয়েকে বিয়ে করতে চাইছে বলে ভাববেন না আমি বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছি না। আমার জন্য মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে পাত্তা দেইনি আমি, শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করব বলে। আর সেখানে আপনার মেয়ে কি করলো? কথাগুলো একদমই বলে থামলো সাহেব। নিমু শিকদার বলল, তুমি চিন্তা করো না, ওই কাব্য যেহেতু একবার অনুলেখাকে খোঁজার দায়িত্ব নিয়েছে, তাহলে মেয়ে আমার পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কাব্য ওকে খুঁজে আনবেই। তখন না হয় মেয়েকে আমি নিজের বাড়িতেই নিয়ে আসবো। নিমুর কথা শুনে একটু শান্ত হয় সাহেব। রাহার মা জোর করে কাব্যকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। অনুলেখাও এসেছে সাথে। রাহার মা তো মহা খুশি, কারণ তিনি কাব্যর কথা অনেক আগে থেকেই শুনছে। রাহার মা রুহি বেগম কাব্যকে নিজেদের বাড়িতে আনতে পেরে মহা খুশি। বাড়িতে আসতেই রুহি বেগম রাহাকে উদ্দেশ্য করে বলল, ছেলেটা ক্লান্ত, ওকে অনুর রুমটা দেখিয়ে দে, একটু বিশ্রাম নিক। কাব্য বারণ করে বলল, আমাকে কি রাতে এখানেই থাকতে হবে? রুহি বেগম থমথমে কণ্ঠে বলল, শুধু আজ রাত নয়, আগামী কয়েকদিন তুমি এখানেই থাকবে। তুমি তোমার পরিবারকে কল করে বলে দিতে পারো। রুহি বেগমের কথা শুনে কাব্য অসহায় কণ্ঠে অনুলেখার দিকে তাকায়। কাব্য বলল, আমার একটা শর্ত ছিল। রুহি বেগম বলল, কি শর্ত? কাব্য বলল, সেই কবে অনুর সাথে বিয়ে হয়েছে আমার কিছু মনে নেই, শুধু মনে আছে অনুর সাথে আমার বিয়ে হয়েছে। আর অনুও তখন অনেক ছোট ছিল, তাই আমি চাই আরেকবার বিয়েটা করে নেই, যেহেতু একই রুমে থাকতে হবে, যদি অনু চায় তবে। কাব্যর কথা শুনে মিটমিট করে হাঁটছে রুহি বেগম। অনুলেখা বলল, আমি সাইফকে বিয়ে করতে চাই না। আপনার সাথে যেহেতু বিয়েটা হয়েই গেছে, তাহলে আর কি, আমি এই নিয়তিটা মেনে নেয়ার চেষ্টা করব। অনুলেখার কথা শুনে খুশিতে আত্মহারার পরে নিহান। রাহার বাবা বলল, আলহামদুলিল্লাহ, আমি তাহলে একজন হুজুরকে ডেকে নিয়ে আসি। বলেই রাহার বাবা বাসা থেকে বেরিয়ে পড়ল। এখন রাত প্রায় 11:30 বাজে। কাব্য প্লাস অনুলেখার বিয়ে পড়ানো শেষ বেশ কিছুক্ষণ আগে। কাব্য ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অনুলেখা অদূরে একটা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। রাহার বাবা মা তাদের রুমে চলে যায় বিয়ে শেষ হওয়ার পর। আর রাহা আর নিহান মিলে অনুলেখার কাব্যের জন্য রুম সাজাচ্ছে। অনুলেখা যদিও বারণ করেছে এসব না করতে, তবে এই বাদর রাহা আর নিহানকে কে আটকাতে রাখতে পারে। তাই তারা দুজন লেগে পড়েছে রুম সাজাতে। আর অনুলেখা সোফায় বসা শ্যাম সুন্দর পুরুষটির পানে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে। রুম সাজাতে সাজাতে প্রায় রাত 12টা বেজে যায়। রাহা নিহান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। নিহান কাব্যের হাত ধরে, আর রেহা অনুলেখার হাত ধরে তাদেরকে রুমের দিকে নিয়ে যায়। রাহা আর নিহান অনুলেখা প্লাস কাব্যকে রুমের ভিতরে দিয়ে নিজেদের রুমে চলে যায়। রাহা নিহান চলে যেতে কাব্য রুমের দরজা আটকে দেয়। অনুলেখা সেদিকে ভয়ার্থ নজরে তাকিয়ে আছে। রাত যত গভীর হচ্ছে, অনুলেখার ভয় তত গাঢ় হচ্ছে। কাব্য বেলকুনিতে দাঁড়িয়ে আছে, আর অনুলেখা ফুলে সজ্জিত বিছানায় বসে আছে। লাল টুকটুকে বেনারসি শাড়ি, সাথে অল্প একটু সাজ, এতে যেন অনুলেখার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। বেচারা অনুলেখার ভয়কে দ্বিগুণ করে দিতে বাধ্য কাব্য বেলকুনি থেকে রুমে এসে অনুলেখার পাশে বসে। অনুলেখা একটু নড়ে চড়ে বসে তা দেখে কাব্য শুধালো, শেষমেশ তো একটা মাস্তান ছেলেকে বিয়ে করলি অনু, তাহলে শুধু শুধু কেন আমাকে এত কষ্ট দিলি? অনুলেখা শান্ত কণ্ঠে বলল, সব সময় সবাই যা চায় তা কি আর পায় নাকি? পাই তো, এই যে আমি তোকে পেয়েছি। অনুলেখা কিছু বলল না, সে চুপ করে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কাব্য অনুলেখার দিকে ফিরে বসে। সে সযত্নে অনুলেখার মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দিয়ে বলল, তোর ওই লাজুক নিরীহ গোছের মুখটাই তো আমাকে পাগল করেছে। এরকম লজ্জা পাচ্ছিস কেন? আমাকে কি মেরে ফেলার জন্য নীল নকশা এঁকেছিস নাকি? অনুলেখা দাঁত কিরমির করে বিড়বিড় করে বলল, পারলে তো সেই কবেই মেরে ফেলতাম। কাব্য ভ্রুকুচকে তাকায়, তবুও মুখে কিছু বলল না। অনুলেখার সহাস্যে কথা ঘুরিয়ে বলল, আম্মু নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছে, আম্মুকে একটা কল করা উচিত। অনুলেখার মুখে এসব কথা শুনে কাব্য বিরক্তিকর নজরে তার দিকে তাকায়। রুষ্ট স্বরে বলল, নিজের ভালো বোঝ অনু, ফুপি কিন্তু তোর ভালো চায় না। উনি সব সময় নিজের স্বার্থের জন্য সব কিছু করেছে।
তোকে ব্যবহার করেও তাই করতে চাই। কাব্যর কথা শুনে আকস্মিক রেগে যায় অনু। সে রেগে বলল, মা মাই হয়, মায়ের মতো কেউ হয় না। উনি আমার ভালোর জন্যই সবকিছু করেন। কাব্য রেগে যায় অনু কথা শুনে। সে রেগে অনুর দুই বাহু চেপে ধরে বলল, মেয়ের বর থাকতেও মেয়েকে অন্য পুরুষের সাথে মিট করার জন্য পাঠায়। সে ছেলেটা আদৌ ভালো না খারাপ সেসব বিবেচনা না করে মেয়েকে একা পাঠিয়ে দেয়। এসব কেয়ারলেস মায়েদের জন্যই তো আজ নিজেদের সন্তানরা নিরাপদ নয়। অনুলেখা ব্যথায় কুকড়ে ওঠে। সে বলল, ছাড়ুন, ব্যথা লাগছে। কাব্য অনুলেখাকে ছেড়ে দেয়, কিন্তু তার রাগ কমল না। সে রাগে বিছানার একপাশে থাকা টি টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিচে ছুঁড়ে মারে। অনুলেখা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাব্য বিছানার একপাশে বসে রাগে ফুঁসছে। অনুলেখা বিছানা থেকে নেমে বেলকনিতে যেতে নিতেই ভাঙা কাছে পা কেটে যায় তার। বেখেয়ালি ভাবে সে যেতে নেয়। এদিকে গ্লাসের টুকরো সব যে ফ্লোরে পড়েছিল সেদিকে নজর ছিল না অনুলেখার। তার পায়ে কাজ ঢুকতে ব্যথায় চিৎকার দিয়ে উঠেছে। অনুলেখা পা ধরে নিচে বসে পড়ে। কাব্যর দৃষ্টি অনুলেখার দিকে যেতে সে হতভম্ব হয়ে যায়। কোথায় তার রাগ, কোথায় তার অভিমান? এসব ভুলে কাব্য দৌড়ে গিয়ে অনুলেখাকে কোলে তুলে বিছানায় বসায়। অনুলেখার পা থেকে সযত্নে কাচের টুকরো বের করে দেয় কাব্য। অনুলেখা ব্যথায় কান্না করে যাচ্ছে। কাব্য ফার্স্ট এইড বক্স খুঁজে অনুলেখার পা ব্যান্ডেজ করে দেয়। অনুলেখা পুরোটা সময় নীরব চোখের জল ফেলে কাটিয়ে দেয়। কাব্য নিজেও প্রচুর অপরাধ বোধ করছে। সে অনুলেখাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর সে নিচে পড়ে থাকা কাচের টুকরোগুলো একপাশে জড়ো করে রাখে। রাত তখন প্রায় 1:30 বাজে। অনুলেখা কাব্য কারো চোখে ঘুম নেয়। কাব্য বিছানায় হেলান দিয়ে বসে আছে আর অনুলেখা শুয়ে আছে। চোখে তার ঘুম নেই। আচমকা কাব্য অনুলেখাকে কোলে তুলে নেয় বিছানা থেকে। কাব্যর কাজে হকচকিয়ে যায় অনু। অনুলেখা কিছু বলতে যাবে, তার আগে কাব্য তাকে ধমক দিয়ে বলল, কোনো কথা নয়, আজকে রাতটা আমার, শত হোক আজ আমাদের বাসর রাত বলে কথা। বলেই মুচকি হাসে কাব্য। অনুলেখা ভয়ে চুপসে যায় কাব্যের কথা শুনে। সে বলল, আমাকে নামান, আমি হাঁটতে পারি। আমি বাচ্চা নই যে কোলে নিয়ে হাঁটতে হবে। কাব্য বেলকুনিতে এসে অনুলেখাকে দোলনায় বসিয়ে দেয়। সে বলল, আমারও ইচ্ছে ছিল না আটার বস্তা কোলে নিয়ে হাঁটার। নেহাত পা কেটে গেছে তাই কোলে নিলাম। অনুলেখা বলল, ছাড়ুন, আমি ঠিক আছি। এতই যখন অসুস্থ মানেন আমাকে, তাহলে সেই তখন থেকে বাসর রাত করছেন কেন? কাব্য কিছু বলে না। সে নিঃশব্দে অনুলেখার কপালে চুমো খায়। অনুলেখা পড়ল বিপাকে। সে হারতে পারছে না, তাই যেতেও পারছে না এখান থেকে। শিকদার বাড়িতে আজ থমথমে পরিবেশ। নিমু শিকদার সোফার উপর পা দিয়ে বসে আছেন। নিমু শিকদার সোফায় পায়ের উপর পা দিয়ে বসে আছেন। অদূরে সাইব দাঁড়িয়ে, তার চোখ মুখে বিরক্তির চাপ স্পষ্ট। অনুলেখা যে সিলেটে আছে সেটা জানে সাইব, এবং কাব্য যে অনুলেখার সাথে আছে সেটাও জানেছে। সেজন্য তার এত রাগ। নিমু শিকদার কিছুটা রেগে এর কারণেই। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না এসব, মিসেস শিকদার। আপনার মেয়ে ওই ছেলের সাথে রঙ্গ করে বেড়াচ্ছে, আর আমি কি এসব সহ্য করব নাকি? আমি কিন্তু ওই কাব্যকে মেরেই ফেলবো। নিমু শিকদার সাইফের দিকে তাকায়। তার চাহনি শান্ত কিন্তু থমথমে কণ্ঠে বলল, তো মারছো না কেন? বাঁচিয়ে রেখেছই বা কেন? সাইফ অবাক হয়। সত্যি? তোমার ইচ্ছে। সাইফ আর এক মুহূর্ত থাকলো না শিকদার বাড়িতে। সে হনহন করে চলে যায় বাহিরে। পরন্ত বিকেল। কাব্য তড়িঘড়ি করে তৈরি হয়ে নেয়। অনুলেখা বসে আছে রাহার পাশে। সে গোমরামুখ করে বসে আছে। অনু চলে যাবে এটা কোনোভাবে মানতে পারছে না রাহা। কাব্যই মূলত জোর করে চলে যাওয়ার জন্য। অনুলেখারও তার মায়ের জন্য মন ছটফট করছে, তাই সে যেতে চাচ্ছে। কিন্তু রাহাকে কে বুঝাবে এসব? সন্ধ্যা প্রায় 6টা বাজে। কাব্যরা রাহাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনুলেখার মনটা একটু খারাপ। সে চলে আসার সময় রাহা কান্না করছে প্রচুর। সেসব ভেবে অনুলেখার মনটা একটু খারাপ। তা বুঝতে পেরে কাব্য রাস্তার একপাশে গাড়ি থামায়। অনুলেখার দিকে তাকায় সে শান্ত দৃষ্টিতে। রাস্তার ওপাশে ফুচকার দোকান দেখা যাচ্ছে, খাবি? অনুলেখা বলল, ভালো লাগছে না। ছোটবেলায় তো আমার গলায় ঝুলে পড়তি ফুচকা আইসক্রিম খাওয়ার জন্য, এখন আবার কি হলো? অনুলেখার ইচ্ছে হচ্ছে খাওয়ার, কিন্তু মুখে বলছে না। তা বুঝতে পেরে কাব্য বলল, তুই গাড়িতে বস, তুই তো ভালো করে হাঁটতে পারিস না এখনো। আমি বরং দোকানে গিয়ে ফুচকা নিয়ে আসি। অনুলেখা ছোট করে জবাব দেয়,
আচ্ছা। কাব্য গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে ফুচকার দোকানে যায়। ফুচকার দোকানে কিছুটা ভিড়। কাব্য বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, মহারানীর মন ভালো করতে এখন আমাকে পাবলিক প্লেসে ফুচকার দোকানে লাইন ধরতে হচ্ছে। বলে আনমনে হেসে ফেলে সে। প্রায় 30 মিনিট কেটে যায়, এখনো কাব্যের আসার কোনো নামগন্ধ নেই। অনুলেখা বিরক্তিকর নজরে বাইরের দিকে তাকায়। নির্জীব রাস্তাতে হঠাৎ মানুষের ভিড় জমে যায়। অনুলেখা গাড়ির জানালা দিয়ে উকি দেয় বাহিরে, কি হচ্ছে দেখার জন্য, কিন্তু সে মানুষের এত ভিড়ের কারণ বুঝতে পারল না। হঠাৎ একজন লোক বলে উঠল, ইস, ছেলেটার কি অবস্থা হলো, একদম গাড়ির নিচে চাপা পড়লো। ছেলেটা পাশেই পড়ে আছে ফুচকা আর গোলাপ ফুল, নিশ্চয়ই প্রিয় মানুষের জন্য কিনেছে। লোকটার কথা শুনে হতভম্ব হয়ে যায় অনুলেখা। সে তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে। পায়ের ব্যথার জন্য হাঁটতে পারছে না সে ভালো করে, তবু ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ায় সে। একটা ছেলে উপর হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। চারপাশে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তা। একজন লোক উপর হয়ে পড়ে থাকা ছেলেটার উপর দিকে তাকায়। ছেলেটার মুখ দেখে চিৎকার দিয়ে ওঠে অনুলেখা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে কাব্য। অনুলেখার হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে যায় এই দৃশ্য দেখে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে অনুলেখা। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। অনুলেখা ব্যস্ত চোখে ওটির দিকে তাকিয়ে। সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। বারবার শুধু কাব্যের সাথে খারাপ ব্যবহারের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তার। লোকটা তাকে কত ভালোবাসতো, শুধুমাত্র তার জন্যই কাব্যের সব আয়োজন ছিল। আর আজকে সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে এসব ভেবে একনাগারে কান্না করে যাচ্ছে অনুলেখা। সে কাঁপা কাঁপা হাতে ফোন নিয়ে কাব্যের বাড়িতে ফোন দিয়ে সবকিছু জানায়। হঠাৎ ওটি থেকে একজন নার্স বের হয়ে এসে কাব্যের অভিভাবককে ডাকে। এখানে কাব্যের কেউ বলতে একমাত্র অনুলেখাই আছে, তাই সে নার্সের দিকে ব্যস্ত পায়ে এগিয়ে যায়। অনুলেখা বলল, কাব্য ভাই ঠিক আছে, প্লিজ কিছু বলুন। নার্স বলল, এখনো কিছু বলতে পারছি না, রোগীর জন্য ইমিডিয়েটলি রক্ত লাগবে। মাথায় আঘাত পাওয়ার কারণে অনেক রক্ত ক্ষরণ হয়েছে, জরুরি ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন, নাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমরা শিওরভাবে কিছু বলতে পারছি না, ওনার অ্যাক্সিডেন্টটা অনেক বাজেভাবেই হয়েছে, আপনি যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করুন। বলেই নার্সটা চলে যায়। আর অনুলেখা নার্সের কথা শুনে পুরো থ হয়ে যায়। মানে তারা শিওর দিয়ে কিছু বলতে পারছে না, এটা কেমন কথা? অনুলেখার কিছু ভাবতে পারল না। কাব্যের পরিবারের সবাইকে সিলেট আসতে এখনো অনেক সময় লাগবে। ঢাকা থেকে সিলেট আসতে বেশ সময় লাগে, তাই অনুলেখা তাদের কল না করে রাহাকে কল করে সবকিছু বলে। কাব্যের এই অবস্থা শুনে রাহা আর নিহান দুজনেই হাসপাতালে ছুটে আসে। রাহা নিজের অনেক আত্মীয় স্বজনকে কল করে, কিন্তু রক্ত দেওয়ার মতো কাউকে খুঁজে পায়নি সে। অনুলেখা কান্নায় ভেঙে পড়েছে। প্রায় 10 মিনিট কেটে গেছে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি রক্তের। হঠাৎ অনুলেখার ঘাড় স্পর্শ করে একজোড়া শীতল হাত। অনুলেখা শীতল হাত জোড়ার মালিকের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। অনুলেখা তার সামনে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরে ঠোকরে কেঁদে যাচ্ছে। নিমু শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। অনুলেখা ভাঙা গলায় বলল, কি ঠিক হবে আম্মু? কিচ্ছু ঠিক নেই। রক্ত জোগাড় করতে না পারলে কাব্য ভাইকে বাঁচানো যাবে না। নিমু শিকদার শীতল কণ্ঠে বলল, কাঁদে না মা, কাব্যকে রক্ত আমি দিব। অনুলেখা চমকে মায়ের দিকে তাকায়। নিমু শিকদার তাকে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, তবে আমার একটা কথা রাখতে হবে তোমাকে। কি কথা রাখতে হবে? আমি সবকিছু পারবো, তুমি বলো শুধু। নিমু শিকদার মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসেন। সকাল প্রায় 8টা বাজে। কাব্যের সবে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই তার চোখের সামনে ভেসে ওঠে তার মায়ের মুখ। তা দেখে কাব্য বলল, অনু, আমার অনু কোথায়? ও ঠিক আছে? কলি বেগম থমথমে গলায় বলল, ও ঠিক আছে, ও তোমাকে এই অবস্থায় রেখে চলে গিয়েছে, দয়া করে ওকে এবার ভুলে যাও বাপ, আমি আর কোনো ঝামেলা দেখতে চাই না। ব্যস্ত পায়ে কেবিনে ঢুকছিল রাহা। কলি বেগমের কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় সে। কলি বেগম মিথ্যে কেন বলছে এটা ভেবেই অবাক হয় রাহা। সে কেবিনে দরজা থেকেই ফিরে যায়। দুর্ভাগ্যবশত কাব্য রাহাকে দেখে ফেলে। রাহাকে এভাবে চলে যেতে দেখে কাব্য তার মাকে বলল, রাহা ওভাবে চলে গেল কেন? অনু যদি আমাকে ছেড়ে চলেই যেত তাহলে রাহাকে তো রেখে যেত না। কি হয়েছে বলবে আমাকে আম্মু? কাব্যের একের পর এক প্রশ্ন শুনে থতমত খেয়ে যায় কলি বেগম। তবুও তিনি নিজেকে শক্ত করে বলল, যা সত্যি তাই বললাম, মিথ্যা কথা বলে তো আর আমার কোনো লাভ নেই,
তুমি নিজেই ভেবে দেখো না, যে মেয়ে তোমাকে জেলে ঢুকিয়ে বলে সে মুক্ত, সে মেয়ে অন্তত তোমার মরে যাওয়াতে কিছু যায় আসে না। তাই দয়া করে ওই মেয়ের কথা ভাবা বন্ধ করো। আমি আর এসব সহ্য করতে পারছি না। সেই বছর ধরে শুধু ঝামেলা আর ঝামেলা। পারিবারিক শত্রুতার জন্য তোমার জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। তুমি যদি আর অনুলেখাকে নিয়ে কিছু ভাবো তো আমি তোমার সাথে আর কথা বলবো না, এটা মাথায় রেখো। কথাগুলো কোনো মতে বলে কলি বেগম কেবিন থেকে বেরিয়ে যায়। কাব্য চোয়াল শক্ত করে বলল, আমার ভালোবাসাটা কি অদ্ভুত, কাছেও যাওয়া যায় না আবার দূরেও থাকা যায় না। আমি কিভাবে তাকে ছাড়া থাকবো? দুনিয়াতে শুধু স্বার্থপর মানুষরাই সুখে থাকে, কারণ তারা অন্যদের জন্য কষ্ট পায় না, কাঁদে না, অন্যদের মন দিয়ে ভালোবাসে না। আমার ভালোবাসায় কোনো প্রশান্তি নেই। আমার ভালোবাসায় আছে শুধু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আর এক বুক যন্ত্রণা। কথাগুলো বিড়বিড় করে বলে ঠুকরে কেঁদে ওঠে কাব্য। সে চিৎকার দিয়ে বলল, এতটা অবহেলা করবি জানলে ভালোবাসি যে তোকে, তা কখনো প্রকাশ করতাম না অনু, কখনো না। বলেই কাব্য চিৎকার দিয়ে কাঁদতে থাকে। কাব্যকে এরকম পাগলামি করতে দেখে নার্সরা দৌড়ে আসে কেবিনে। পরন্ত বিকেল, অনুলেখার বারান্দায় দোলনাতে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে, তার চোখ মুখ ফুলে আছে কান্না করার ফলে। অনুলেখা বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকিয়ে। সূর্য প্রায় ডুবুডুবো। অনুলেখা আকাশের পানে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কেন শেষ মুহূর্তে এসে আপনার মায়ায় পড়লাম কাব্য? কি হবে আমার? আমি তো চাইনি আপনাকে, তবে কেন ভালোবাসলেন আমায়? এই শহরে পূর্ণতার সংখ্যার চেয়ে যে অপূর্ণতার সংখ্যা বেশি, সেই পূর্ণতার জুটিদের মাঝে যে আমি আর আপনি সবার প্রথমে। কি হবে আমার? কি হবেই বা আমার আর আপনার এই অসমাপ্ত প্রণয়ের? কি হবে? কথাগুলো চিৎকার দিয়ে বলে অনুলেখা। সে পাগলের মতো কান্না করতে থাকে। নেমু শিকদার মেয়ের পিছনে এসে দাঁড়ান। তিনি মেয়ের মাথায় সযত্নে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদে না মা, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। অনুরেখা মাকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে যাচ্ছে। সে বলল, আমি ঠিক আছে আম্মু, আমি আর কারোর কথা ভাববো না, আই প্রমিস। নেমু শিকদার বলল, জানো মা, আমি আমার নিজের মায়ের পরিবার কম কষ্টে ত্যাগ করিনি। ওদের উপর দিয়ে যেমন দেখছো, ওরা কিন্তু মোটেও তেমন নয়। তুমি আর কাউকে বিয়ে করতে হবে না। আমি তোমাকে এতদিন বিয়ের জন্য চাপ দিয়েছি কাব্যর সব পাগলামি দেখে। ও তোমাকে অনেক ভালোবাসে, সেটা আমি জানি। ওর যে কোনো দোষ নেই এটাও আমি জানি। তবে কিছু ক্ষেত্রে নির্দোষ মানুষকেও দোষীর ভাগিদার হতে হয়। তার মধ্যে হয়তো কাব্য একজন। অনুলেখা বলল, উনি নির্দোষ আম্মু, তবে আমি এতদিন ওনাকে ভুল বুঝে গেছি। এই কষ্ট আমি কোথায় রাখবো? বাকি কোনো কিছু নিয়ে আমার কোনো আফসোস নেই যে আম্মু। নেমু শিকদার মেয়ের মাথায় সযত্নে হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমার কপালে যদি কাব্যকে রেখে থাকে তো সে তোমার জীবন সঙ্গী হবে। তবে তুমি কোনো সিন ক্রিয়েট করবে না। এখন একটু শান্ত থাকো, ওদের কিছু বুঝতে দেওয়া যাবে না। অনুলেখা মায়ের কথায় কিছু বলল না, শুধু চুপটি করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। 3 দিন কেটে যায়। কাব্য এখন কিছুটা সুস্থ। আজ অনুলেখার সাথে 4 দিন দেখা হয় না কাব্যের। কাব্য উদাস হয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। মনে তার নানান চিন্তা, কিছুতেই সে শান্তি পাচ্ছে না। বারবার শুধু অনুলেখার কথা মনে পড়ছে তার। হঠাৎ বেলকুনিতে কাব্যের কাজী নিথা প্রবেশ করে। সে কাব্যর হাত ধরে টানতে টানতে বলল, ভাইয়া নিচে চলো, নিচে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কাব্য বিরক্তিকর নজরে ইথার দিকে তাকায়। সে হিয়ালি কণ্ঠে শুধালো, ভালো লাগছে না, যা এখন। ইথা তখনও ঠায় দাঁড়িয়ে। সে এক পাও না নড়ে ফের বলল, তুমি চলো বলছি। কাব্য এবার কিছুটা রেগে যায়। সে তাকে একটা ধমক দিয়ে বলল, তোকে না আমি যেতে বলেছি, তারপরও বারবার কেন বিরক্ত করছিস? কাব্যের ধমক খেয়ে কান্না করে দেয় ইথা। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি খুব খারাপ কাব্য ভাইয়া। অনু আপু তোমাকে ডেকে দিতে বলেছে, তাই আমি এখানে এসেছি, না হলে আমি এখানে আসতামই না। বলে ইথা কান্না করতে করতে বেলকুনি ছেড়ে চলে যায়। এদিকে অনুলেখা কাব্যকে ডেকেছে শুনে সে হতভম্ব। সে কারণ অনুলেখা তাদের বাড়িতে নেই। তাহলে কাব্যর এক মুহূর্ত চিন্তা করতে পারল না।
সে নিজের রুম ছেড়ে সোজা ড্রয়িং রুমে চলে আসে। অনুলেখা ড্রয়িং রুমের একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কাব্য ড্রয়িং রুমে আসতেই অনুলেখা কিছুটা নড়ে চড়ে দাঁড়ায়। কাব্য সোজা অনুলেখার সামনে এসে ঠোঁটে হাসি বজায় রেখে বলল, আমি জানতাম তুই ফিরে আসবি অনু, আমি জানতাম, কারণ আমার ভালোবাসাটা এইভাবে হেরে যেতে পারে না, সেটা জানি আমি। কাব্যের কথা শুনে অনুলেখার মুখটা চুপসে যায়। সে আমতা আমতা করে বলল, আপনি যা ভাবছেন তা নয় কাব্য ভাই। অনুলেখার কথা শুনে কপাল কুঁচকে যায় কাব্যের। সে বলল, মানেটা আমি বলছি। কথাটা বলতে বলতে নিমু শিকদার চৌধুরী বাড়িতে প্রবেশ করে। নিমু শিকদারকে দেখে কাব্য বিরক্ত হয় কিছুটা। নিমু শিকদার সেদিকে নজর না দিয়ে বলল, কয়েক মাসের মধ্যে আমরা ইতালি যাচ্ছি। তুমি তো জানো অর্ণব আর তার ওয়াইফ ইতালি থাকে কাজের জন্য। অর্ণব তো তোমাদের অনেক আগেই বলেছে সে আমাদেরকে তার কাছে নিয়ে যাবে। এখন সে পুরোপুরিভাবে সেটেলড ইতালিতে, তাই সে যাচ্ছে আমাদেরকে ওখানে নিয়ে যেতে। কাব্য অনুলেখার দিকে একবার তাকায় শান্ত চোখে। সে বলল, তো এসব আমাকে বলছেন কেন? নিমু শিকদার হেসে বলল, ওই যে আমার করা একটা ভুলের জন্য বলছি। অনুলেখাও যাচ্ছে আমাদের সাথে। আপাতত সে ওখানেও নিজের পড়াশোনা কমপ্লিট করবে। আর অনু ছোটবেলায় তোমার সাথে বিয়ে হয়েছে, তারপর আবার তোমরা কিছুদিন আগে সিলেটে বিয়ে করেছ। আমি কোনো পিছুটান রাখতে চাচ্ছি না, তাই আমি চাই তুমি অনুকে ডিভোর্স দাও। আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও দয়া করে। কাব্য রক্তিম চোখে তাকিয়ে নিমু শিকদারের পানে। সে অনুলেখার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের ডিসিশন মেনে না নিয়ে নিজের মন থেকে বল অনু, তুই কি চাস? তুই যা বলবি তাই করব। তুই যদি তোর মন থেকে বলিস তোকে মুক্তি করে দিতে, তাহলে আমি তোকে আর জোর করব না। তুই বল শুধু একবার। অনুলেখা কাব্যের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। কাব্যের পাশে তার মা কলি বেগম অনুর দিকে রাগী চোখে তাকিয়ে। অনুলেখা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ আর কিছু বলতে দ্বিধাবোধ করব না কাব্য ভাই। আমি আপনাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া ইদানিং আমার বেঁচে থাকাটা মুশকিল হয়ে পড়েছে। যেদিকে তাকাই সেদিকে শুধু আপনাকেই দেখি। কল্পনাতেও আপনাকে নিয়ে হারিয়ে যাই আমি অজানা রাজ্যে। আমাদের সম্পর্কটা পবিত্র বন্ধনে আবদ্ধ, যা জোর করেও অস্বীকার করা যায় না। আমাদের মধ্যে যে একটা পবিত্র সম্পর্ক রয়েছে, সেটার কারণেই হয়তো আমি আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়তো এমনই। কথাগুলো একদমই বলে থামলো অনুলেখা। কাব্য এখন অনুলেখার পানে চেয়ে আছে পুরো কথাটা শোনার জন্য। অনুলেখা ফের বলা শুরু করলো, কিন্তু কিছু কিছু সময় নিজের সবচাইতে প্রিয় জিনিসটাকে ছেড়ে দিতে হয় শুধুমাত্র কিছু মানুষের ভালো থাকার জন্য। আমার আর আপনার সম্পর্কটা পূর্ণতা না পেলে শুধু আমি আর আপনি কষ্ট পাবো। আর যদি পূর্ণতা পেয়ে যাই আমাদের সম্পর্ক, তাহলে শিকদার বাড়ি আর চৌধুরী বাড়ির শান্তি নষ্ট হবে। দুই বাড়ির এক বাড়িও ভালো থাকবে না। আপনি দয়া করে অতীতটা ঘেঁটে দেখবেন। আমার শেষ অনুরোধ এটাই। যাই হোক, শুধুমাত্র নিজের ভালোর জন্য তো আমি এসব করতে পারি না নাকি? আমি ডিভোর্স চাই। কাব্য নির্জীব কণ্ঠে বলল, অতীত ঘেটে দেখার ইচ্ছে নেই আমার। তুই যখন আমাকে ছাড়া সুখে থাকবি, তাহলে আমি কেন তোকে জোর করব বল? আমি তোকে খুব শিগগিরই মুক্ত করে দিব, খুব শিগগিরই। বলে কাব্য নিজের রুমের দিকে দৌড়ে চলে যায়। অনুলেখার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিমু শিকদার মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলল, চলো বাড়ি যাই। বলেই নিমু শিকদার মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে চৌধুরী বাড়ি ছেড়ে। নিমু শিকদাররা চলে যেতে কলি বেগমের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে ওঠে। 3 মাস পর শিকদার বাড়ি আর চৌধুরী বাড়ির লোকজন বসে আছে গোল হয়ে। আজ মূলত কাব্য অনুলেখার ডিভোর্স হওয়ার কথা। অনুলেখা সবার থেকে দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কাব্য তার রুমে দরজা বন্ধ করে আছে। কাব্যের মা কলি বেগম গিয়ে ছেলেকে ডেকে আনেন। অনুলেখা আর চোখে একবার তাকায় কাব্যের দিকে। অনুলেখা আটকে উঠলো কাব্যের দিকে তাকিয়ে। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো হয়ে আছে। চেহারার মধ্যে কোনো মাধুর্য নেই যেন আগের মতো। সব যেন বিষাদে পরিণত হয়েছে কাব্যের। এজন্য যত্নহীন এক কাব্যকে দেখছে অনুলেখা। অনুলেখা বিড়বিড় করে বলল, সব কি আমার দেয়া কষ্টেরই নমুনা? নিমু শিকদার মেয়েকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি রে, কই হারিয়ে গিয়েছিস? অনুলেখার হুঁশ ফিরল। সে কোনো মতে বলল, না মানে কিছু না। নিমু শিকদার আর কিছু বলল না মেয়েকে। তিনি মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে আপাতত চুপ করে রইলেন। অনুলেখা কাব্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে
কিন্তু কাব্য একবারের জন্য অনুলেখার দিকে তাকায়নি। অবশেষে সময় হয়ে এলো ডিভোর্স পেপার সাইন করার। কাব্য একটা টু শব্দটিও করেনি, চুপচাপ সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। নিমু শিকদার মেয়ের দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে সাইন করতে বলল। অনুলেখা কাপা কাপা হাতে ডিভোর্স পেপার নেয়। সে একবার কাব্যর দিকে তাকায়, কাব্য তখনই অন্যদিকে ফিরে। অনুলেখা নিজেকে ধাতস্থ করে কাপা কাপা হাতে সাইন করে দেয়। অনুলেখা সাইন করা শেষ হতেই কাব্য হনহন করে নিজের রুমে চলে যায়। নিমু শিকদারও অনুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কাব্য রুমে এসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে এক নাগারে। কে বলেছে পুরুষ মানুষ কাঁদে না? যখন নিজের সবচাইতে প্রিয় জিনিসটাকে পুরুষ মানুষ হারায় তখন কি আর সে ঠিক থাকতে পারে? অন্যদিকে অনুলেখা গাড়িতে বসে আছে। সে বাইরের দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। অনুলেখা আকাশের দিকে তাকিয়েই বলল, আমিও আপনার কপালে নেই, আপনিও আমার কপালে নেই, অথচ নীরবে নিভৃতে আপনি। আমি একে অপরের হৃদয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছি। কি অদ্ভুত তাই না কাব্য ভাই? জীবন বড়ই অদ্ভুত। কিছু কিছু ক্ষেত্রে একে অপরকে দুজনে সমানতালে ভালোবেসেও কেউ কাউকে পায় না। আদৌ মিলবে কাব্য অনুলেখার প্রণয়ের হিসাব? জীবন তাদের এই কোন পরিস্থিতি নিয়ে দাঁড় করালো? দুজনের সমানভাবে কষ্ট পাচ্ছে। এটাই বুঝি ভালোবাসা? ইতালির ব্যস্ততম শহরের এই রাস্তায় রয়েছে হাজারো ব্যস্ত মানুষ, যে যার মতো কাজে ছুটে চলেছে। কারো দিকে কারো তাকানোর সময় নেই। অনুলেখা আর তার বাবা মা দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। তারা অধীর আগ্রহে অর্ণবের জন্য অপেক্ষা করছে। ইতালির কোনো জায়গা চেনে না তারা, তাই অর্ণব বলেছে সেই তাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। প্রায় ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পর একটা অপরিচিত কণ্ঠস্বর বলে উঠল, মিস অনুরেখা। হঠাৎ অপরিচিত ব্যক্তির মুখ থেকে নিজের নামের এই বেহাল উচ্চারণ শুনে চমকে পিছনে তাকায় অনুলেখা। ধবধবে ফর্সা সুদর্শন একটা যুবক তার পানে চেয়ে আছে। অনুলেখা কিছু না বলে ছেলেটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তা দেখে ছেলেটা ফের শুধালো, আপনি কি অনুরেখা? ছেলেটাকে দেখে বাঙালি মনে হচ্ছে না। বাংলা কথা বলা বিদেশিদের মতো টেনে টেনে। অনুলেখার এবার একটু রাগ হয়। একে তো অপরিচিত লোক, তার উপর আবার তার নামের বেহাল উচ্চারণ করছে। তাই সে রেগে বলল, কি ভাই সাদা বিলাই, এমন অনুরেখা অনুরেখা করছেন কেন? কেডা আপনি? ছেলেটা অবাক হয়। চোখ ছোট ছোট করে অনুলেখার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কি বলছে। এর মধ্যে অনুলেখার বাবা মা এসে হাজির হয় সেখানে। ছেলেটা অনুলেখার বাবা মাকে দেখে একগাল হেসে বলল, আরে আন্টি, সেই কখন থেকে খুঁজছে আপনাদের। নিমু শিকদার ছেলেটার দিকে এগিয়ে এসে বলল, আরে সমীর তুমি? সমীর হেসে বলল, চিনলেন না তাহলে? মিস অনুরেখা তো আমাকে চিনতেই পারছে না। বলেই সমীর অনুলেখার দিকে আর চোখে একবার তাকায়। অনুলেখা বিরক্তিকর নজরে সমীরের দিকে তাকায়। সে বলল, আম্মু এই সাদা বিলাই কে? আমাদের চেনে কিভাবে? আর আমাকে এই আজব নামে ডাকছেই বা কেন? নিমু শিকদার মেয়েকে মৃদু ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি অনু? ও তোমার ভাবির একমাত্র ছোট ভাই। ছোটবেলা থেকেই বিদেশের মাটিতেই বড় হয়েছে, তাই হয়তো বাঙালিদের মতো সুন্দর করে বাংলাতে কথা বলতে পারে না। আর তুমি তখন থেকে ছেলেটাকে কী সব বলে যাচ্ছ? অনুলেখা একবার ভালো করে সমীরকে পরখ করে নেয়। পরক্ষণে সে হাত বাড়িয়ে বলল, হাই, আমি অনুরেখা। সমীরও নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি আড্রেন সমীর। সবাই কুশল বিনিময় করে গাড়িতে গিয়ে বসে। অর্ণব ব্যস্ত থাকায় সমীরকেই পাঠায় অনুলেখাদের আনার জন্য। সমীর গাড়ি স্টার্ট দেয় নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। অনুলেখা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ইতালির এদিক সেদিক পর্যবেক্ষণ করছে। দোতলা একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায় সমীর। সে গাড়ি থেকে নেমে অনুলেখা নামার জন্য গাড়ির দরজা খুলে দেয়। অনুলেখা গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। বাড়ির চারপাশে নানা রকমের ছোট বড় ফল ফুলের গাছ। বাড়িটা একটা নির্জন জায়গায় অবস্থিত। বাড়ির চারপাশে সবুজ ঘেরা গাছপালা। সব মিলিয়ে বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে বাড়ির চারপাশের এই শান্ত পরিবেশ। বাড়ির ভিতর থেকে অনুলেখার ভাবি আনেত্তা বের হয়ে আসেন। অনুলেখা এই প্রথম তার ভাবিকে সরাসরি দেখছে। অর্ণব মূলত এখানে পড়ালেখা করতে এসেছে। সেখানেই পরিচয় হয় আনেত্তার সাথে। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের মত নিয়েই অর্ণব আনেত্তা বিয়ে করে ইতালিতে। বিয়ের পর এখানেই নিজেদের মতো কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে আনেত্তার অর্ণব। বিয়ের পরও আনেত্তার দেশে যাওয়া হয়নি, তাই অনুলেখার সঙ্গে সরাসরি দেখা হয়নি তার ভাবির।
আনেতা এসে অনুলেখাকে জড়িয়ে ধরে বলল, হেই ডিয়ার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? অনুলেখা হেসে জবাব দিল, না। আনেতা সবাইকে সালাম করে বাড়ির ভিতরে নিয়ে যায়। অনুলেখা নিজের ভাবিকে দেখে একটু অবাক হয়। আনেতার পরনে একটা কালো চুড়িদার, দেখতে ধবধবে ফর্সা, চালচলনে বাড়ির বউ বউ একটা ভাব আসছে। একদম মিশুক স্বভাবের মেয়ে হলো আনেতা। অপ্রিয় পুরুষ আমার, মনে পড়ে কি আমার কথা, নাকি সময়ের সাথে তাল মিলিয়ে ভুলে গেলেন এই স্বার্থপর আমিটাকে? অবশ্য ভুলে যাওয়াই ভালো। যতদিন এই আমাকে মনে রাখবেন আপনি, ঠিক ততদিনেই আমি আমার নিজের অপরাধের অনলে পুড়ে ছারখার হয়ে যাব। জানেন আপনি, বাবা মায়ের কথাতে আমি কেন রাজি হলাম? কারণ আপনার আর আমার মিলন তো কোনো দিন হবে না। হয়তোবা আমাদের সম্পর্কটাই তৈরি হয়েছে ভাঙার জন্য। এই যে আমি আপনাকে পেলাম না, এই আফসোসটা সারা জীবন আমাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবে। আজ 17 দিন হলো আপনার সাথে দেখা হয়নি আমার। এতদিন চাইলেও হয়তো দেখা করতে পারতাম, কিন্তু আজকে তো আমি আপনার থেকে 1000 মাইল দূরে চলে এসেছি। তাই চাইলেও আর আপনার দেখা পাওয়া সম্ভব হয়ে উঠবে না। আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় আপনার ছোঁয়া, আপনার স্মৃতি লেপ্টে আছে, যা আরও আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তাই তো বাবা মায়ের এত বড় একটা সিদ্ধান্ত নেয়াতেও দ্বিমত পোষণ করিনি। আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন। এটা যেমন সত্য, তেমনি ইলা আপু যে আপনার জন্য নিজের প্রাণ দিয়ে দিতে চাইছিল 2 বছর আগে, সেটাও সত্য। ঠিক 2 বছর আগে আমাদের 2 পরিবারের মধ্যে এটা নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। ইলা আপু আপনার জন্য কত পাগলামি করছে, আর আপনি কি পাগলের মতো আমার পিছু ছুটেছেন। যে জায়গায় আমি আপনাকে সব সময় ইগনোর করে যেতাম। অবশ্য ইলাপু আপনার জন্য কি কি পাগলামি করেছে তার বিন্দুমাত্র কিছু আপনি জানেন না। ইলাপু তো আপনার সামনে ভয়ে স্বাভাবিকই থাকতো। আম্মু তো বলল, আমি যদি আবার আপনার জীবনে ফিরে আসি তাহলে আপনাদের মধ্যে আবার এসব নিয়ে ঝামেলা হবে। এর চেয়ে আপনারা আপনাদের মতো সুখে থাকেন আর আমি আমার মতো বেঁচে থাকি। আমাদের শিকদার বাড়ি আর চৌধুরী বাড়ির মধ্যে তো দূরত্ব বেড়েই গেছে, এটা ঠিক হওয়ার নয়। এর চেয়ে ভালো আমরা দূরে থাকি। আমাদের জন্য যেন আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেটাই চাই। তাই তো এত কিছু করা। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন। ইতি আপনার জীবনের বিস্বাধিনী। চিঠিটা লিখতে লিখতে অনুলেখার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অনুলেখা নিজের জন্য বরাদ্দকৃত রুমে এসেই কাব্যকে নিয়ে চিঠি লিখতে বসে পড়ল। অনুলেখা আরেকবার ভালো করে চিঠিটা পড়ে নেয়। সে রাগে জিতে চিঠিটা ছিঁড়ে ফেলে। সে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন আপনাকে নিয়ে লিখতে বসলে আমি এলোমেলো হয়ে যাই কাব্য? কেন বাক্য গোছাতে পারি না? কেন কেন? বলে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে অনুলেখা। ঠিক তখনই কেউ একজন দরজায় টোকা দিয়ে ভিতরে প্রবেশ করে। অনুলেখা তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছল। সমীর এসেছে। সে বলল, মিস আনুরেখা, আপনার মন খারাপ? অনুলেখা নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় ব্যস্ত। না, ঠিক আছে আমি। চোখ মুছে বলল অনুলেখা। সমীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আন্টি বলল আপনার নাকি মন খারাপ, তাই আপনাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসতাম। অনুলেখা চোখ তুলে চাইল সমীরের দিকে, বলল নিঃশব্দে, আম্মু আপনাকে এসব বলতে যাবে কেন? সমীর হেসে বলল, বলেছেন যখন তখন আর বারণ করবেন না প্লিজ, চলুন যাই। বলেই সমীর অনুলেখার হাত ধরে বাইরের দিকে নিয়ে যায়। আর অনুলেখা শুধু অবাক চোখে চেয়ে থাকে সমীরের হাতে বন্দি থাকা নিজের হাত। ড্রয়িং রুমে আরাম করে সোফায় বসে আছেন নিমু শিকদার। অর্ণবও তার পাশে বসে পত্রিকা পড়ছে। আনেতা কিচেনে সবার জন্য চা বানাচ্ছে। আর অনুলেখা আর সমীর বাইরে বেরিয়েছে। মূলত নিমু শিকদারই সমীরকে বলেছে অনুকে বাইরে থেকে ঘুরিয়ে আনার জন্য। তার কিছু ইম্পর্টেন্ট কথা আছে অর্ণবের সাথে, যা অনুলেখার শোনা উচিত নয়। তাই এই বুদ্ধি তার। নিমু শিকদার বলল, অর্ণব শোনো। চকিতে তাকায় অর্ণব মায়ের দিকে, ছোট করে জবাব দেয়, বলো। আমি এখানে কেন এসেছি সেটা তো তুমি জানো নিশ্চয়ই। আমি না মেয়েটাকে নিয়ে আর পারছি না। রাশেদ চৌধুরী আমার বাবার দেওয়া আমার ভাগের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আমাকে ঠকিয়ে। এখন আমার হাজব্যান্ডের সকল সম্পত্তি তো অনুর নামে। তুমি তো সেদিকে ফিরেও তাকাবে না, এটা সবাই জানে।
এখন সকল সম্পত্তি যখন অনুর নামে, তাই রাশেদ চৌধুরী আবার আমাদের পিছনে পড়েছে। অনুকে বিয়ে করে যেন কাব্য সব কিছুর মালিক হতে পারে, তাই আমি বেঁচে থাকতে তা হতে দিব না। দরকার হলে দেশের সকল সম্পত্তি শিয়াল কুকুরেরা খাবে, তবুও সেসব আমি ওই চৌধুরী বাড়ির কাউকে মালিক হতে দিব না। কথাগুলো কিছুটা থমথমে গলায় বলল নিমু শিকদার। অর্ণবের সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে বেখেয়ালি ভাবেই বলল, আহ মা, তুমি এমন করছো কেন? মামা না হয় এসবের সাথে জড়িত, বেচারা কাব্যটা কি করেছে? ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি, আমি নিজ চোখে দেখেছি অনুর প্রতি কাব্যের ভালোবাসা। নিমু শিকদার সন্তুষ্ট হলো না ছেলের কথা শুনে। তিনি কিছুটা বিরক্তি স্বরে বলল, ভালোবাসা দিয়ে কি হবে? আমার মেয়ে ওই অসুস্থ পরিবারে গিয়ে সুখে থাকবে না। মানলাম কাব্য না হয় ভালো, কিন্তু বাকিরা? কলি তো দু চোখেও দেখতে পারে না অনুকে। সেদিন কেমন করে যেন তাকাচ্ছিল আমার অনুর দিকে। আর ওই রাশেদ চৌধুরীর কথা তো বাদ দিলাম, ওই পরিবারে গিয়ে আমার মেয়ে সুখে থাকবে না। আর কাব্য তো আস্ত একটা মাস্তান, এলাকার সবাইকেই মোটামুটি 2-1 পেটানোর শেষ তার, বখাটে একটা। নিমু শিকদার একদমে কথাগুলো বলে থামলেন। এবার কিছুটা রেগে যায় অর্ণব তার মায়ের কথা শুনে। মা, তুমি থামবে কি? অনু এখন অনেক বড় হয়েছে, সে তার সিদ্ধান্ত নিজে নিবে। তুমি ডিভোর্সের ব্যাপারটা সম্পূর্ণ অনুর উপর চাপিয়ে দিয়েছ। আর রইল কাব্যের মাস্তান হওয়ার ব্যাপার, এটা তোমার ভুল ধারণা। একটা পরিবারের ওপর তোমার ক্রোধ থাকবে, আর তুমি তাদের ভালো সব গুণ দেখবে তা তো নয়, তাদের সব খারাপ গুণও তোমার চোখে পড়বে। আর তুমি অনুকে কী সব বলে ভুলিয়ে ভালিয়ে ডিভোর্স করে নিয়েছো বলো তো? নিমু শিকদার রাগে ফুটছে, তার ছেলে তারই বিরুদ্ধে কথা বলছে। সে কিছুটা রেগেই বলল, তোদের পরিবারের মধ্যে একমাত্র আমার অনুই আমাকে বোঝে, তাই তো ওকে সামলানোর জন্য বলছি। ইলা কাব্যর জন্য নিজের প্রাণ দিয়ে দিতে চাইছিল। ও যদি কাব্যের জীবনে চলে আসে তো ইলা আবার খারাপ কিছু করবে, আর তাদের চৌধুরী পরিবারের মধ্যে আবার এসব নিয়ে অশান্তি সৃষ্টি হবে। বলে পৈশাচিক হাসি হাসে নিমু। অদূরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়েছিল আনেত্তা। নিমু শিকদারের কথা শুনে বিস্ময়ে তার হাত থেকে চায়ের কাপগুলো ফ্লোরে পড়ে যায়। মুহূর্তে চায়ের কাপগুলো ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। নিমু শিকদার তা দেখে সোফা হতে লাফিয়ে ওঠে, কিছুটা রেগে বলল, হোয়াট ইজ ইউর প্রবলেম? চোখে দেখতে পাও না? নিমু শিকদারের ধমকে কিছুটা কেঁপে ওঠে আনেত্তা। সে নিজেকে সামলিয়ে নিচ থেকে চায়ের ভাঙা টুকরোগুলো ওঠাতে ওঠাতে বলল, না মানে আমি দেখতে পাইনি মম। নিমু শিকদার রাগে গজগজ করছে, তবে নির্চুপ রইল। এবার আনেত্তা চলে যেতে অর্ণব মুখ খুলল, বলল কর্কশ গলায়, সামান্য একটা ব্যাপারে তুমি ওর ওপর এতটা চেঁচাচ্ছ কেন মা? তো কি করব? ও কি চোখে দেখতে পায় না? আজব মেয়ে কোথাকার। শোনো মা, একটা কথা বলে দিই, তুমি কিন্তু নিজের বাড়িতে নয় আমার বাড়িতে থাকছো। এটা কিন্তু আমার আর আয়েত্তার দুজনের ইনকামের টাকায় করা বাড়ি। আর তুমি আমার বাড়িতে থেকেই আমার বউকে অকারণে বকবে, তা তো আমি সহ্য করব না। এটা তোমার বাড়ি নয় যে যা ইচ্ছা তাই করবে। আমার জীবনসঙ্গীকে অপমান করার রাইট তোমার নেই। আমি অনু নই যে সব কিছু চুপচাপ সহ্য করে যাব। অর্ণব প্রচন্ড বিরক্ত গলায় কথাগুলো বলল। সে আর এক মুহূর্ত মায়ের পাশে দাঁড়ালো না, হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে দিকে চলে গেল সে। আর এদিকে চরম অপমানে নিমু শিকদার আগে ফুটছে। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। সবসময় নিজের দাপটে সবকিছু চলেছে, হঠাৎ নিজের ছেলের এত অপারগতা যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। তখন শেষ বিকেল, অনুলেখা আর সমীর দুজনে পাশাপাশি হাঁটছে। সমীর অনুলেখাকে আশেপাশের জিনিস দেখাচ্ছে আর এটা ওটা বলে গল্প করার চেষ্টা করছে। অনুলেখা প্রচন্ড বিরক্তির সাথে শিশু সহ্য করে যাচ্ছে। সমীর এক সময় বলল, আচ্ছা অনুরেখা, তোমার বয়ফ্রেন্ড আছে? সমীর কৌতূহলের সাথে অনুর দিকে তাকিয়ে। অনুলেখা ওর রক্তবর্ণ চক্ষু দুটো মেলে সমীরের দিকে চাইলো, তারপর বলল রুষ্ট স্বরে, আপনি প্লিজ আমাকে অনু বলে ডাকেন, তবু এসব অদ্ভুত নামে ডাকবেন না দয়া করে। সমীর ছোট করে জবাব দেয়, আচ্ছা, আর আমার প্রশ্নের উত্তর? অনুলেখা বলল, বয়ফ্রেন্ড নেই। সমীর খুশিতে আত্মহারা হয়ে পড়ল, মনে এফোর ওফোর জুড়ে তার খুশির জোয়ার। বয়ফ্রেন্ড নেই ঠিকই, তবে বর আছে বলে সামনের দিকে হাঁটা শুরু করলো অনুলেখা। অনুলেখার এহেন কথা শুনে তাজ্জব বনে গেল সমীর। সে এমন কিছু আশা করেনি অনুলেখার কাছ থেকে।
পরক্ষণে ভেবে নিল অনুলেখা হয়তো তার সাথে ফান করছে, তাই সেও আর কিছু মনে না করে অনুলেখার দিকে এগিয়ে গেল। একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে অনুলেখার সমীর। কারোর মধ্যে কোনো কথা নেই। অনুলেখার কাছে এখানে সবকিছুই বোরিং লাগছে, মন টিকছে না অচেনা অজানা এই দেশে। এদিকে সমীর খেয়াল করলো অনুলেখা শুধু একটা কুর্তি পরে আছে, গায়ে তার কোনো শীত নিবারণের জামা নেই। এদিকে এখন কনকনে ঠান্ডা পড়েছে, তাই সমীর নিজ থেকেই বলল, অনু তোমার ঠান্ডা লাগছে নাকি? অনু পিছনে ফিরে তাকায়, ছোট করে জবাব দিল, জানতাম না একদিকে এত ঠান্ডা পড়েছে। সমীর কিছু বলল না, নিঃশব্দে নিজের গায়ের জ্যাকেটটা খুলে সে অনুর দিকে বাড়িয়ে দিল। বলল নির্জীব গলা, আমাদের দেশের গেস্টকে তো আর কষ্ট দিতে পারি না এভাবে, সো আর্গেটটা পরে নিন মিস অনু। অনুলেখা হিয়ালি কণ্ঠে বলল, লাগবে না, বাসায় যাব এখন। সমীর নাছরবান্দা, সে জোর গলায় বলল, আন্টি আপনার দায়িত্ব কিছুক্ষণের জন্যে দিয়েছেন আমাকে, সো আমার কথা সব শুনতে হবে, এটা কতক্ষণ? অনুলেখা বিরক্ত হলো, তবুও সে নীল জ্যাকেটটা কিন্তু গায়ে জড়ালো না। অনু জ্যাকেটটা হাতে নিতেই মহাখুশি সমীর। এরই মাঝে অনুলেখা মুঠোফোন বেজে ওঠে। অর্ণব অনুকে একটা সিম কিনে দিয়েছে, সেটা আপাতত অনুর ফোনে। অনু ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো আনেত্তার ভয়ার্ত কণ্ঠ। অনু ডিয়ার, এক্ষুনি বাড়ি আসো, তোমার সাথে জরুরি কথা আছে আমার। অনুলেখা হক চকালো। কি হলো ভাবি, সবাই ঠিক আছে তো? আনেত্তা বলল, সবার কথা পরে ভাবো, আগে নিজেকে নিয়ে ভাবো। তুমি এক্ষুনি বাসায় আসো। বলেই কট করে লাইন কাটলো আনেত্তা। অনুলেখার এক মুহূর্ত দাঁড়ালো না রাস্তায়, সে হনহন করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আকাশ জুড়ে অন্ধকার নেমে এসেছে। অনু আর সমীর বাড়ি পৌঁছালো ঠিক সন্ধ্যা 6টার দিকে। অনুলেখা বাসায় এসে সর্বপ্রথম আনেত্তার রুমে গেল। আনেত্তার রুম পুরো অন্ধকার। অনু সাবধানে সুইচ চেপে লাইট ধরালো ঘরের। আনেত্তা শুয়েছিল বিছানায়। অনুকে দেখে আনেত্তা নড়ে উঠল। ভয়ার্ত অর্ধ নিমলিত চোখে দেখলো অনু এসে তার পাশে বসলো। সবকিছু ঠিক আছে ভাবি? কোনো কিছু ঠিক নেই অনুলেখা, তুমি ভুল করছো। ভারী কণ্ঠে বলল আনেত্তা কোনো রকমে। অনুলেখা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আনেত্তার এহেন প্রশ্নে। কি করেছি আমি? চোখ নামিয়ে পাল্টা প্রশ্ন করলো অনুলেখা। আনেত্তা বলল, সবার মা কিন্তু সন্তানের ভালো চায় না অনুলেখা। অনুলেখা হক চকালো। তখনই সে কিছু বলতে পারলো না। খানিকক্ষণ সে আনেত্তার দিকে তাকিয়ে রইল। আনেত্তা ফের বলল, সারা জীবন কিন্তু মা বাবা পাশে থাকবে না, কিন্তু শেষ বয়সে তোমার সঙ্গী হবে তোমার স্বামী, যাকে তুমি ভালোবাসো। অনুবিস্মিত। আনেত্তা শীতল গলায় বলল, দেখো বোন আমার, সব মা বাবা যেমন খারাপ হয় না, তেমনি কিছু কিছু মা বাবাও নিজের স্বার্থের জন্য সন্তানের ভালোটাকেও জোর করে ত্যাগ করাতে দুবার ভাবে না। আমি বলছি না তোমার মা খারাপ, কিন্তু আবার এটাও না যে তোমার মা ভালো, উনি কিন্তু তোমার ভালো চায় না। অনুলেখা এবার একটু ভাবলো, কেন সবাই বলে তার মা তার ভালো চায় না। এটা ভিতর থেকে ভাবিয়ে তুলছে অনুলেখাকে। সত্যি কি তার মা তার ভালো চায় না? কথাটা ভেবে আবার চমকে ওঠে সে। না, তার মা তাকে আদর যত্ন করে বড় করে তুলেছে, সে মা কি করে তার খারাপ চাইবে? অনুলেখা বলল রুষ্ট স্বরে, কি হয়েছে তা খুলে বলো। আনেত্তা বলতে শুরু করলো একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা। সবকিছু শুনে বিস্ময়ে অনুলেখার চক্ষু চরক গাছ। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বলল সে অবিশ্বাস্য স্বরে, আমি কেন এসব বিশ্বাস করব? অদূরে দাঁড়িয়েছিল অর্ণব। সে এতক্ষণ আনেত্তার অনুর কথোপকথন শুনছিল। অনুর কথা শুনে অর্ণব বলল, এসবই হয়েছে, আর সত্যকে বিশ্বাস করতে বাধ্য তুই। অর্ণবের কথা শুনে চমকে পিছনে ফিরে আনেত্তা আর অনুলেখা। অর্ণব ধীর পায়ে এসে দাঁড়ায় আনেত্তার পাশে, বলল শীতল কণ্ঠে, আমি কি বলছি শুন অনু, কাব্য ছেলেটা আর আমি দুজনই সমবয়সী, একজন আরেকজনের প্রাণ ছিলাম বলতে গেলে। দুজনই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ব্রাদার ছিলাম। আমি নিজ চোখে দেখেছি তোর জন্য করা কাব্যের পাগলামিগুলো। তখন তো ছোট ছিল, এখন বড় হয়েছে, ম্যাচিউর হয়েছে, তাই হয়তো সবার সামনে এখন আর তোর চলে যাওয়াতে পাগলামি করছে না, নিজেকে নিজেই ঘরবন্দি করে রেখেছে। এসবের জন্য কিন্তু তুই দায়ী অনু, তুই, অন্য কেউ নয়। অর্ণবের কথা শুনে মৃদু কেঁপে উঠল অনুলেখা। ভারী জিভ নেড়ে বলল, অনু কোন রকমে। আমি কি করব এখন? অনুর কথা শুনে হঠাৎ রেগে গেল অর্ণব। বলল রক্তিম চোখে তাকিয়ে,
এই কথাটা তোর আজকে মনে হয়েছে? মানে তুই কি বাচ্চা অনু? তুই কি করবি তুই জানিস না? এত ইম্যাচিউর কেন তুই? বয়স তো কম না। তাহলে কেন কাব্যের ভালোবাসা ফিলিংস বুঝিস না? আসলে তুই কখনো কাব্যকে ভালোই বাসিসনি। কাব্যটা হিরো, অথচ সে তোর মতো মরিচিকের পিছনে ছুটছে। ছেলেটা আসলেই বোকা। আমি তোর ভাই হয়ে বলছি, কাব্য না তোর চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করে। তোর মতো ভীতু, অন্যের কথায় নিজের ভালোবাসাকে অবিশ্বাস করা মেয়ে ওর জন্য নয়। আমি মন থেকে দোয়া করি কাব্যটার জীবনে যেন সত্যিকারের ভালোবাসা আসে। তোর মতো স্বার্থপর মেয়ের ছায়াও যেন ওকে না ছোঁয়, এই কামনাই করি আমি। বলেই রেগে অর্ণব রুম থেকে বের হয়ে যায়। অর্ণবের কথা শুনে ঢুকরে কেঁদে ওঠে অনুলেখা। তার হাঁটু রুমের ফ্লোর স্পর্শ করে বসে পড়ে। কান্নায় ভেঙে পড়ল সে। আনেত্তার চোখেও পানি, তবে সে অনুর জন্য কষ্ট পাচ্ছে না। ভালোবাসার বিরহে জড়িত কাব্যের জন্য কষ্ট হচ্ছে তার। পৃথিবীতে যদি নিজের ভালোবাসার মানুষই তাকে না বোঝে, তাহলে এটার চেয়ে কষ্ট আর কোনো কিছুতেই নেই। কে জানে বেচারা কাব্য নিজেকে কিভাবে সামলে রেখেছে। তবু আনেত্তা নিজেকে সামলায়। অনু তার নিজের ননদ। এখন তার ননদ যেহেতু ভুল পথে আছে, তাহলে তাকেই অনুকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে সত্যিকারের ভালোবাসা কি তা। আনেত্তা অনুলেখার ঘাড়ে স্পর্শ করে। অনুলেখা চকিতে ফিরে যায় আনেত্তার দিকে। অনুলেখা আনেত্তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আনেত্তা অনুকে নিজের সাথে আগলে নিয়ে বলল, কাঁদে না ডিয়ার, তুমি ভুল করেছো, সেজন্য তোমাকে তোমার ভাইয়া বকেছে। তোমাকে বকার অধিকার আছে তোমার ভাইয়ার, কারণ তুমি ভুল করেছো। তাই এসব ভেবে কষ্ট পেতে হবে না। অনুলেখা চোখ মুছে তাকালো আনেত্তার দিকে, বলল কঠোর কণ্ঠে, অনেক তো হলো সবার নাটক, এবার হবে আমার আসল খেলা। আমি মিসেস শিকদারকে দেখিয়ে দিব মিথ্যে বলে ভালোবাসাকে আটকে রাখা যায় না। উনি বারবার মিথ্যা কথা বলে যে হৃদয় ভেঙেছে, সেই হৃদয়ে এখন লেখা হবে পূর্ণতার গল্প। আমার এই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মনটাই সাক্ষী হবে নতুন এক ভালোবাসার। কেউ আর আটকাতে পারবে না। বলে চোখ মুছলো অনুলেখা। আনেত্তা অনুকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমরা সাথে আছি তোমার। বাংলাদেশে রাত তখন 12:30 বাজে। চারদিকে নিস্তব্ধ পরিবেশ। শীতের রাত, সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় একজন ব্যর্থ প্রেমিক পুরুষ বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছে। চোখে তার ঘুম নেই। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। অযত্নে মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। মুখের মধ্যে এখন আর সেই আগের সৌন্দর্যটা নেই। তার রাত কাটে এখন নির্দাহীন। কাব্য একমনে চাঁদের দিকে তাকিয়ে আছে। পরন তার একটা ধূসর রঙের টি শার্ট আর হাফ প্যান্ট। শীত নিবারণের জন্য কোনো পোশাক সে পরিধান করেনি। শীতে সে রীতিমতো কাঁপছে, কিন্তু এত যেন একটু হেলদোল নেই কাব্যর। কাব্য চাঁদের দিকে তাচ্ছিল্য ভরা নয়নে চেয়ে বলল, আমার প্রেয়সী, ঠিক তোর মতো চাঁদ। তুই যেমন দূর থেকে সবাইকে আলো ভালোবাসা ছড়িয়ে দিস, কিন্তু তোকে ছুঁয়ে দেখা যায় না, জড়িয়ে ধরা যায় না, তীব্র মন খারাপে তোকে কাছে পাওয়া যায় না, ঠিক তেমনি আমার প্রেয়সীও দূর থেকে আমার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেছে। তাকে ছোঁয়ার সাধ্য নেই যে আমার। কে জানে কাব্যের দুঃখের কথাগুলো আদৌ চাঁদের কাছে গিয়ে পৌঁছেছে কিনা, কিন্তু মনে হলো যেন চারটা কাব্যের দুঃখের কথাগুলো বুঝতে পেরেছে। চারটা বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মেঘের আস্তরণের মাঝে। কাব্য তখনও আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল সে, না না, তুই আবার ভাবিস না আমি অনুকে আবার গিয়ে জোর করে ধরে বেঁধে রাখবো নিজের কাছে। অনু এখন মুক্ত পাখি। সে যদি আমার আকাশে উঠতে চায়, তো তখনই আমি তাকে আমার করার স্বপ্ন দেখব, নয়তো না। আমি আর তাকে ফিরে পেতে চাই না, আর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের দুজনের মিলন, তা তো অসাধ্য সাধন। বলতে বলতে কাব্যর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। কর্কশ শব্দে অ্যালার্ম বাজছিল। রৌদ্রোজ্জ্বল এক নরম ভোর তখন অর্ণবদের বাড়ির দরজায় কড়া নাড়ছিল। অনুলেখা বিরক্ত হয়। কোনো মতে হাতরে ফোনটা নিয়ে অ্যালার্ম বন্ধ করে সে। জানালার পর্দা সরানো। সকালের নরম রোদ তখন জানালা ভেদ করে অনুলেখার রুমে উকি মারছে। পাখিরা কিচিরমিচির শব্দে ডাকছে গাছে বসে। অনুলেখার আর ঘুম হলো না। সে উঠে ফ্রেশ হয়ে নেয়। কালকে রাতে সে ঘুমাতে পারেনি। সারা রাত কাব্যের জন্যই কেঁদেছে। কাব্যের কথা ভেবেই পার করেছে সারাটা রাত। কে জানে কাব্যটা এখন কেমন আছে।
অনুর ভোর রাতে চোখটা সামান্য লেগে এসেছে। এখন আবার সকাল সকাল মায়ের অত্যাচারে তাকে উঠে পড়তে হলো। অনুলেখা ফ্রেশ হয়ে কিচেনে যায়। নিমু শিকদার নিজের রুমে আর আনেত্তা কিচেনে। অনু কিচেনে এসে আনেত্তার পিছনে দাঁড়ায়। আনেত্তা অনুলেখার উপস্থিতি বুঝতে পেরে মিষ্টি হেসে শোধালো, ঘুম ভাঙলো আমার মহারানী? প্রশ্নটা করলো ঠিকই। আনেত্তা কিছু বুঝতে পেরেছে তার ননদিনীর যে রাতে ঘুম হয়নি এসব নানান দুশ্চিন্তার ফলে। পরিবেশটা স্বাভাবিক করার জন্য আনেত্তা দুষ্ট হেসে বলল, তোমার উনির চিন্তায় ঘুম হয়নি বুঝি? আনেত্তা কথাটি আনুকে আড়ষ্ট করে তুলল। তার চোখ মুখে লজ্জার আভাই স্পষ্ট। অনু বলল নিজেকে সামলিয়ে, আদৌ সবকিছু ঠিক হবে ভাবি? আমি তো ভারী অন্যায় করে ফেলেছি। এরপরেও কি উনি আমাকে ক্ষমা করবেন? আমি তো ক্ষমার অযোগ্য। ভালোবাসার মানুষটির হাত মাঝপথেই ছেড়ে দিয়েছি কিছু মিথ্যেবাদী মানুষের কথা বিশ্বাস করে। আনেত্তা হকচকিয়ে যায় অনুর কথা শুনে। সে অনুকে সান্ত্বনা দিয়ে বলল, ভেবো না ডিয়ার, যে তোমাকে ভালোবেসে সে অন্তত তোমাকে ভুল বুঝবে না। সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে বুকে টেনে নেবে। তুমি শুধু একবার ওনার সাথে দেখা করে সবকিছু ঠিক করে নাও। অবহেলা করো না ছেলেটাকে, না হলে তুমি সুখী হবে না অনু। ছেলেটার অভিশাপ তো লাগতেও পারে। অনুলেখা বাধা দিয়ে বলল, এমন করে বলো না ভাবি, আমি তো ওনাকে ভালোবাসি, কিন্তু আমি তো একটা ভুল করে ফেলেছি। আনেত্তা চোখ তুলে চাইলো ওর দিকে। অনু তা দেখে আমতা আমতা করে বলল, ডিভোর্স দিলাম যে ওনাকে। আনেত্তা আহত চোখে চাইলো অনুর দিকে, বলল অসহায় কণ্ঠে, তুমি প্লিজ কাব্যর সাথে যোগাযোগ করো, দেশে ফিরে যাও অনু। তোমার নিজের ভালোটা বুঝো এবার। আম্মুকে বললো যে তুমি কাব্যকে ভালোবাসো। উনি কোনো বাহানা দিলেও একদম শুনবে না বলে দিলাম। অনুলেখা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। দুজন নানান গল্পে মেতে ওঠে। তারপর আড়াল হতে একটা ছায়া সরে যায় সতর্কের সাথে। নিমু শিকদার আড়ালেই লুকিয়েছিলেন। অনু আর আনেত্তার কথা শুনে হতভম্ব নিমু শিকদার। তিনি তড়িঘড়ি করে অনুর রুমে যায়। অনুলেখার ব্যাগপত্র হাতিয়ে বের করে ওর পাসপোর্ট, তারপর সেটা লুকিয়ে নিয়ে যায় নিজের রুমে নিমু শিকদার। পরদিন রাত ঠিক 2টো বাজে ঘুম ভেঙে যায় কাব্যের। শীতে রীতিমতো কাঁপছে সে। আড়মোড়া ভেঙে চোখ মেলে চাইতে অবাক হয় কাব্য। সে অনুর কথা ভাবতে ভাবতে কখন যে ডিভানে ঘুমিয়ে পড়েছে সেটা বুঝতেই পারছে না। গায়ে কম্বল নেই দেখে শীতে ঘুম ভেঙে যায় তার। কাব্য উঠে গায়ে জ্যাকেট জড়িয়ে ছাদের দিকে যায়। পুরো বাড়ির লোকজন তখন ঘুমের দেশে হারিয়ে গেছে। পুরো বাড়ি অন্ধকার। কাব্য ফোনের টর্চ অন করে টলমল পায়ে হেঁটে ছাদে আসে। চারপাশ কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আকাশে চাঁদের আবছা আলো ঝলমল করছে। চারপাশে একদম নীরব, শুধু হাওয়া চলাচলের শব্দ আর মাঝরাতে দূর হতে 2-1 শিয়ালের ডাক ভেসে আসছে। জমাট বাঁধা অন্ধকারের উপর সাদা কুয়াশা আঠার মতো লেগে আছে। কাব্য রেলিং এর উপর দাঁড়িয়ে উঠে দাঁড়ায়। মনে মনে সে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে আর বেঁচে থাকতে চায় না অনুলেখাবিহীন এই দেশে। যখন থেকে সে বুঝতে পেরেছে অনুলেখা আর তার নেই, ঠিক তখন থেকে বেঁচে থাকার সব ইচ্ছে মরে গেছে কাব্যের। সে কি এই দুনিয়াতে খুব বেশি কিছু চেয়েছিল? শুধু তো চেয়েছিল অনুলেখাকে নিয়ে একটু বাঁচতে। এটা কি খুব বড় চাওয়া? না না, সে আর বেঁচে থাকতে চায় না এখানে। কাব্য রেলিং এর উপর তখনও দাঁড়িয়ে। সেসব ভাবতে ভাবতে এক পা বাহিরের দিকে বাড়িয়ে দিতে যাবে, ঠিক তখনই আচমকা এক রূপসী অষ্টাদশী কন্যা এসে দাঁড়ালো তার পাশে। অষ্টাদশী তরুণী খিলখিল করে হাসতে হাসতে বলল, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গিয়েছেন মিস্টার কাব্য চৌধুরী? আমাদের এখনো একসাথে বাঁচা বাকি, যে একসাথে সংসার করা বাকি, একসাথে হাতে হাত রেখে চলা বাকি। ভুলে গেলেন নাকি আপনার বলা সেই কথাগুলো? আল্লাহ ছাড়া কেউ আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ভুলে গেলেন নাকি সেসব? শিশির কথাটা এক প্রকার চেঁচিয়ে বলল অষ্টাদশী কন্যা। কাব্য তখন চমকে ওঠে। তার সামনে যে তার অনু দাঁড়িয়ে। সে কি স্বপ্ন দেখছে নাকি কোনো ভ্রম? কাব্য এসব আর ভাবতে পারলো না। সে লাফ দিয়ে রেলিং থেকে নেমে পড়ল। অনু তুই এখানে? বলে কাব্য অনুকে ছুতে যেতেই অনুলেখা হাওয়ায় মিলিয়ে যায়। কাব্য হকচকালো। তখনই অন্য পাশে হতে সেই রূপসী তরুণী খিলখিল করে হাসা শব্দ ভেসে আসে কাব্যের কানে। চকিতে পিছনে ফিরল কাব্য। অনু যে যায়নি কোথাও, সে তো এখানেই দাঁড়িয়ে। কি সুন্দর হাঁটছে সে, মনে হচ্ছে যেন শুভ্র রঙের ফুলটা তার মাঝে শুভ্রতা ছড়িয়ে দিচ্ছে। নিজের করা প্রতিজ্ঞা থেকে পালাতে চাইছেন? কাব্য রেগে যায়, চেঁচিয়ে বলল, আমি কেন পালাতে যাব? পালিয়েছিস যে তুই বিশ্বাসঘাতক।
অনুলেখা তখনও হাসে। ভালোবাসলে ভালোবাসার মানুষটির পরিস্থিতির কথা ভাবতে হয় সর্বপ্রথম। তা না করে আপনি নিজেও রেগে গিয়ে একটা পবিত্র সম্পর্ক ভেঙে দিয়েছেন। কাব্য হকচকালো, বলল অবাক কণ্ঠে। সত্যি কি আমি শেষ করেছি সম্পর্ক, নাকি তুই? আপনি যখন ভালোবেসেছেন তখন তাকে রেখে পালিয়ে যেতে চাইছেন কেন? ভালো যখন বেসেছেন তাহলে তাকে নিজের করেই রাখেন। যত বাধা বিপত্তি আসুক না কেন তার হাত ছাড়া উচিত হয়নি আপনার। সে আপনাকে ভালোবাসে, নিশ্চয়ই সে ফিরে আসবে আপনার নীড়ে। তাই জীবন থেকে পালিয়ে না গিয়ে অপেক্ষা করুন তার জন্য। বলে হাসতে হাসতে কুয়াশার মাঝে মিলিয়ে গেল অনুলেখা। কাব্য হতাশ হয়ে ছাদে হাঁটু গেড়ে বসে পড়ল। চিৎকার দিয়ে বলে উঠল সে, আমার কি একটু সুখে থাকার অধিকার নেই অনু? কেন তুই সারাক্ষণ আমার স্বপ্নে এসে বিরক্ত করিস? কেন? কি ক্ষতি করেছে আমি তোর? কাব্য নিজের চোখ মুছে উঠে দাঁড়ায়, বলল কঠোর কণ্ঠে, আমি কাপুরুষ নই যে পালিয়ে যাব। আমি সারা জীবন তোর জন্য অপেক্ষা করব, সারাটা জীবন। তবে আজকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারলাম, তুই সারাক্ষণ ছায়া হয়ে থাকিস আমার পাশে। তুই যদি আমার ভ্রমে না আসতি তাহলে তো এতক্ষণে আমি আকাশের তারা হয়ে যেতাম। কি অদ্ভুত আমাদের ভালোবাসা! দুজন একে অপরের থেকে 1000 মাইল দূরে থেকেও একে অপরকে প্রতিনিয়ত আলোকিত করে যাচ্ছি জীবনের কঠিন সব পরিস্থিতিতে। আমি আর হাত গুটিয়ে বসে থাকবো না, তোকে নিজের করেই ছাড়বো অনু। তুই শুধু আমার হবি। আমি শুধু অনুলেখার প্রণয় কাব্য হয়ে বাঁচতে চাই, শুধুমাত্র অনুলেখার। সকাল 7:30 বাজে কাব্য একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। আজকে সকাল 7টা বাজে অনুলেখা এয়ারপোর্টে এসে পৌঁছানোর কথা, সেজন্যই এত অপেক্ষা কাব্যর। কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখন অনুলেখা কোনো দেখা পেল না কাব্য। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অনুর দেখা পেল কাব্য। অদূরে দেখা যাচ্ছে অনুলেখাকে, অফ হোয়াইট রঙের একটা কুর্তি পরে তার ওই দিকে এগিয়ে আসছে অনুলেখা। অনুলেখা কাব্যের কাছে এসে তাকে আলতো হাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাব্য অনুলেখার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজকের মতো একটা দিনে তুই দয়া করে কাঁদিস না অনু। অনু নিজেকে সামলায়, সরে দাঁড়ায় কাব্যর কাছ থেকে। ততক্ষণেও সমীর এগিয়ে আসে অনুলেখার দিকে। কাব্য সমীরকে দেখে হেসে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ সমীর। তুমি তোমার বোন আর অর্ণবের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমরা না থাকলে হয়তো আমি মরেই যেতাম। সমীর হাসার চেষ্টা করলো, সে তখনই কিছু বলতে পারলো না। গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না তার। নিজেকে সামলে সমীর বলল ধীর গলায়, জিজু আমাকে দায়িত্ব দিল অনুকে আপনাদের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। আমি শুধু সেটাই পালন করলাম। বলে সমীর অন্যদিকে ফিরে যায়। কাব্য ফের শোধালো, কয়দিন আছো এখানে? 3 দিন। জবাব দিল সমীর ছোট করে। কোথায় থাকবে? তুই বরং আমাদের সাথেই থেকো এই কয়েকদিন। সমীর বারণ করে বলল, না, আমি এখানে একটা হোটেলে উঠেছি, আপনারা বরং যান এখন। কাব্য সমীরের সাথে কথা শেষ করে অনুর হাত থেকে লাগেজ নিয়ে হাঁটা ধরল। অনু সমীরের দিকে তাকিয়ে ছোট করে বলল, ধন্যবাদ আপনাকে। সমীর হেসে বলল, অনেক ভালো থেকো অনুরেখা, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। বলেই সমীর উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। সমীরের চোখে পানি চলে এসেছে। সে হাতের উল্টো পিঠে দিয়ে চোখের পানি মোছে বলল মলিন কণ্ঠে, কিছু কথা কিছু ব্যর্থ অপকৃষি থেকে যায় মিস অনুরেখা। সমীর চলে যায় নিজ গন্তব্যের দিকে। অনুলেখাও তখনও ঠায় দাঁড়িয়ে সেখানে। তার শুধু সমীরের বলা শেষ কথাটাই ভেবে যাচ্ছে। তার মানে সমীরের তাকে। অনুলেখা আর ভাবতে পারলো না কিছু। সে তো সমীরকে শুধু বন্ধু ভেবেছে। সমীর যদি অন্য কিছু ভেবেও থাকে তাতে তার কিছু যায় আসে না, কারণ তার ভালোবাসা পৃথিবী যা কিছু বলা যায় সব এখন শুধু কাব্যই। নিমু শিকদারের সাথে এক প্রকার যুদ্ধ করে অর্ণবার আনেত্তা অনুকে কাব্যের কাছে পাঠাতে সফল হয়েছে। অনুলেখাও তার মায়ের সাথে কথা বলে না। অনুলেখার মা নিমু মেয়েকে বঞ্চিত করে দিয়েছেন নিজের সকল কিছু থেকে। এতে অনুলেখার অবশ্য কিছু যায় আসে না। সে এখন আর অন্য কাউকে নিয়ে ভাবতে চায় না। যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে একটু ভালো রাখার জন্য অনুর যত আয়োজন। তাই তো সে পরিবার ছেড়ে ছুটে আবার নিজের দেশে চলে এসেছে। অর্ণব অবশ্য অনুকে একা ছাড়েনি, সমীরের সাথে পাঠিয়েছে। সিলেটের অপরূপ সৌন্দর্যের মাঝে ছোট একটা দোতলা বাড়ি আছে কাব্যের। বাড়িটা বেশি বড় না, পুরো বাড়িটার বাহিরে ফুল গাছ আর বিভিন্ন পুরনো জিনিসপত্র দিয়ে গোছানো। ছোট এই বাড়িটাতে শুধু কাব্যর অনুলেখায় আছে আর দুজন হেল্পিং হ্যান্ড।
এজন্য কাব্য আর অনুলেখার ছোট একটা সুখের সংসার। অনুলেখা লাল বেনারসি শাড়ি পরে বেলকনিতে দাঁড়িয়ে সে কাব্যের অপেক্ষায়, কিন্তু কাব্যকে যে কোথায় আছে কে জানে। হঠাৎ অনুলেখা একটা শক্ত বাহুবন্ধনে বন্দী হয়ে যায়। অনুলেখার আর বুঝতে বাকি নেই ব্যক্তিটা কে। কাব্য অনুলেখাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয়। অনুলেখা মৃদু কেঁপে উঠল, বলল কাপা কণ্ঠে। কি করছেন? কাব্য বলল নিশালো কণ্ঠে। সদ্য বিয়ে করা নববধূর চুলের ঘ্রাণে মাতোয়ারা হচ্ছি। অনুলেখা লজ্জা পেল, কিছু বলতে পারলো না মুখ ফুটে। কাব্য অনুকে ছেড়ে নিজের দিকে ফিরে তাকায়, বলল নিশালো কণ্ঠে। বউ, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমি কখনো বিশ্বাসই করিনি তোকে আমি আবার নিজের করে পাবো। আমি না পাগল হয়ে যাব, এত খুশি লাগছে। বলে কাব্য অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অনু এবার কাব্যের পাগলামো দেখে বলল শীতল কণ্ঠে। এত শক্ত করে জড়িয়ে ধরলো, মরে যাবো তো কাব্য ভাই। কাব্য অনুকে ছেড়ে দেয়। দুজনে বাইরের দিকে তাকিয়ে রাতের নির্জন আকাশ দেখতে ব্যস্ত। অনু নীরবতা ভেঙে বলল, দুজনেই নিজেদের পরিবার হারালাম। কাব্য বলল, পরিবার হারালাম বলেই তো তোমাকে ফিরে পেয়েছি আবার। চৌধুরী বাড়ি আর শিকদার বাড়ি তাদের মান অভিমান নিয়ে থাকুক, তাদের জন্য আমরা কেন বলির পাঠা হব? আমরা কেন এক হতে পারবো না তাদের জন্য? থাকুক তারা তাদের অ্যাটিটিউড নিয়ে। অনু বলল মন খারাপ করে। দুই পরিবারই হারালাম। পরিবার ছাড়া কেমন একা একা লাগছে। তুই চাইলে আমরা নিজেরাই তো খুব শিগগিরই নিজেদের একটা ছোট পরিবার তৈরি করে নিতে পারি। বলে চোখ মারলো কাব্য। কাব্যের কথা শুনে বিষম খেলো অনু। তা দেখে কাব্য ফের শুধালো, বারে এত লজ্জা পাওয়ার কি আছে? যা সত্যি তাই বললাম। যাই হোক বউ, চলো রুমে যাই, আজকে রাতটা শুধু তোর আর আমার। বলে কাব্য অনুর হাত ধরে টেনে রুমে নিয়ে যেতে চায়। অনু বাধা দিয়ে বলল, আমি এখন সারা জীবনের জন্য আপনার, তো এখনই এত ঢং করতে হবে না। থাকি না এখানে কিছুক্ষণ। কাব্য বলল মন খারাপ করে। বাচ্চাদের পড়ালেখার দেরি হয়ে যাবে তো বউ। অনুলেখা এবার রেগে যায়, বলল রাগী কণ্ঠে, থামবেন আপনি? কাব্য বলল বাধ্য ছেলের মতো, তুই যা বলবি তাই হবে। আমি আবার অতিরিক্ত বউভক্ত হব। আমি বউয়ের সব কথা শুনবো। আবার তোকে আমি যখন ভালোবাসতে বলবো তখনই। কাব্য আর কিছু বলতে পারলো না। তার আগে অনুলেখা কাব্যের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অনুলেখার কাজে হতভম্ব কাব্য। পরক্ষণে কাব্য অনুর কোমরে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। মেতে ওঠে দুজনে ভালোবাসার আস্তরণে একটা গম্ভীর চুম্বনে।